গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আমি ডায়েটিশিয়ান তমন্না সরকার আপনাদের সামনে। আজকে আমাদের সাথে যিনি আছেন আমাদের আজকের গেস্ট এবং স্পিকার পৌলমী ব্যানার্জি। থ্যাংক ইউ দিদি আমাদের এতটা টাইম দেওয়ার জন্য। প্রথমেই আমি কিছু শুরু করার আগে তোমাকে আমাদের সকল ভিউয়ার্সদের তরফ থেকে মেনি কংগ্রাচুলেশনস, কারণ দিদির ঘরে একটা ছোট্ট বেবি এসেছে এবং দিদি কিন্তু এখন অনেকটাই ব্যস্ত নিজের ল্যাকটেটিং পিরিয়ডে। তো তবুও এতটা সময় বের করে আমাদের আজকে এসেছেন আমাদের সাথে। তো আমরা শুরু করে দেবো লাইভ সেশনটা। তো আজকের টপিকটা যেটা সেটা একটু আরেকবার বলে দিই, সেটা হচ্ছে মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট ফুড, ডায়েট অ্যান্ড নিউট্রিশন। কারণ এই যে মিথস বা যে শ্রুতিগুলো আমরা অনেক দিন থেকে চলে আসছে বরাবর, ছোট থেকে আরম্ভ করে আমাদের দৈনন্দিন জীবনে মানে ভরে পড়ে আছে এত রকমের মিথস। সেই মিথস গুলোকে ক্লিয়ার করার জন্যই আমার মনে হলো এতগুলো সেশন হয়ে গেল, কিন্তু বিভিন্ন জিনিসের কিন্তু খাদ্যাভ্যাসের প্রতি সেই মিথস গুলো রয়েই যাচ্ছে। তো কোথাও না কোথাও সেটা ব্রেক করা খুব জরুরি। আর যেখানে কোনো রকম সাইন্টিফিক প্রুভেন কোনো কিছু ব্যাপারই নেই, তাও সেই মিথস গুলো চলছে। এবং কেন আমরা সেগুলোকে মিথস বলছি, তাহলে আসল ফ্যাক্টস গুলো কি কি, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। তো আমরা শুরু করব, ততক্ষণ কয়েকজন জয়েন করছেন। কেউ যদি দেখতে পাও তোমরা একটু লিখতে পারো, তাহলে আমি কমেন্টস গুলো দেখতে পাবো। আর যদি কারোর এই মিথস সম্পর্কিত কোনো আলোচনা থাকে বা কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে, সেগুলোও আমরা নেব আর সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তো লাইভ সেশনটা শুরু করব, একটু 2 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। আমরা একটু সেশনটা শেয়ার করে দিই, শেয়ার করার পর আবার আমরা যথারীতি ফিরে আসবো। দিদি তোমার বোধহয় মিউট আছে, ওটা আনমিউট করে দাও। আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে চলে আসি মূল পর্বে। তো আজকের যে বিষয়টা, প্রথমে এটা চুজ করার জন্য আগে তোমাকে একটা বড় থ্যাঙ্কস যে এটা আমাকে সাজেস্ট করার জন্য। কারণ বারবার আমরা এতগুলো সেশন হয়েছে, সেই জায়গা থেকে বলেছি এটা ঠিক নয়, এটা ভুল, আমরা করে আসি, টুকরো টুকরো কথা অনেক বলেছি, কিন্তু সবগুলোকে নিয়ে একটা সেশন করার খুব দরকার ছিল। সেই জন্য এই শোটা, এর মূল যেটা উদ্দেশ্য আমার ছিল প্রথম দিন থেকে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা ভীষণ ম্যান্ডেটারি। আমাদের জীবনে চলতে গিয়ে দেখতে পাই যে
বিশেষ করে মিথস গুলো কিন্তু খাদ্যাভ্যাসে, জীবনশৈলীতে এবং খাবার জিনিসগুলোকে নিয়েই। তো এগুলো নিয়ে আমরা একটা একটা করে কথা বলবো। তো ওভার টু ইউ। প্রথমেই যেটা আসে, খুব পপুলার একটা জিনিস, মানে এত ভাবে মানুষ এটাকে ফলো করে এবং সবার কাছে মানে একটা খুব জল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে গরম জলে লেবু আর মধু। এটাতে ওয়েট কমে। তো এইটা নিয়ে আমরা প্রথম শুরু করব, যে গরম জলে লেবু মধু দিলে তার কি কি রিয়াকশন হতে পারে এবং এটা কি আদৌ ওজন কমায়, সেটা এবার তুমি বল। একদমই না। আচ্ছা, গরম জলে মধু এবং লেবু, ফার্স্টে আমরা চলে আসি যে দুটো আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট। লেবুটা হচ্ছে মারাত্মক রকমের অ্যাসিডিক এবং সাইট্রাস, ঠিক আছে? এবার লেবুকে আমি মধুতে মেশাচ্ছি, সেই দুটোকে আবার একসাথে আমি জলে মেশাচ্ছি, সে দুটোকে আবার গরম করছি এবং সেইটা বলা হচ্ছে যে আমাদের ফ্যাট বার্ন করে। মানে এটা খুব কনফিডেন্টলি সবাই বলে এবং যুগের পর যুগ এটা চলে আসছে যে ফ্যাট বার্ন করতে এটা ভীষণভাবে হেল্পফুল। প্রথমত কথা হচ্ছে ফ্যাট বার্ন জিনিসটা কি? বার্ন মানে হচ্ছে মেটাবলিজম, সেটা শুধু ফ্যাট হয় না, কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে সব জিনিসই যাই আমরা খাচ্ছি, ইনটেক করছি, সব জিনিসটাই মেটাবলিজম হচ্ছে শরীরে, রাইট? তাহলে এবার আমি মূল বিষয়টাতে আসি যে এরকম একটা বেসলেস যে টার্ম যে ফ্যাট বার্ন হচ্ছে এবং সেটা গরম জলের মাধ্যমে, সেটা কি গরম বলে আমাদের ভেতরে গিয়ে কোনোভাবে সেটাকে বার্ন করে দিচ্ছে? জানি না আমি সেটা, কিন্তু ফ্যাক্ট এটাই, সেটা হচ্ছে যে অনেক স্টাডি বলছে যে সকালবেলা যদি আমরা অ্যালকালাইন কোনো ওয়াটার খাই, সেই অ্যালকালাইন ওয়াটারে আমাদের শরীরের যে পিএইচ, সেই পিএইচটা মেনটেন করতে সাহায্য করে। কারণ ওভারনাইট আমাদের শরীরে বিভিন্ন রকম মেটাবলিক ওয়েস্ট তৈরি হয় এবং মেটাবলিক ওয়েস্ট থেকে ন্যাচারালি আমাদের যে ব্লাড পিএইচ এটা অ্যাসিডিক হয়ে যেতে পারে। তো ইন দ্যাট কেস, যে যদি আমরা সকালবেলাতে অন্তত পক্ষে 1 কাপ মতো অ্যালকালাইন কোনো সলিউশন ওয়াটার খেতে পারি, যেটাকে তুইও একবার বলেছিলি নিজের পেজে খুব সুন্দর করে, যে ডিটক্সিফিকেশন যেটাকে বলা হয়, ডিটক্সিফিকেশন যদি আমরা কোনোভাবে অ্যালকালাইন ওয়াটারের মাধ্যমে করতে পারি, তাহলে আমার সারা দিনের যে ডাইজেশন সেটা খুব ঠিকঠাক চলে আর কি। ভালো হয় না, ঠিকঠাক চলে, যেটা নর্মাল অপটিমাম সেটা চলে। এইবার কথা হচ্ছে যে গরম জলের মধ্যে আমি যখন মধু দিচ্ছি, মধুটা হচ্ছে মেনলি ডেক্সট্রোজ, ঠিক আছে? এবার তার মধ্যে আমি অ্যাসিডিক মেশাচ্ছি, যেটা হচ্ছে কি না লেবু। তো এটা কোনোভাবেই একটা অ্যালকালাইন সলিউশন তৈরি করছে না, উল্টে এটা কি করতে পারে, আমি যখন ফাস্টিং কন্ডিশনে সবার আগে অ্যাসিডিক এরকম একটা জল খাচ্ছি, লেবুর রস মেশানো একটা জল খাচ্ছি, সেটা আমার কিন্তু আরো যে প্রলং একটা 8 আওয়ার্স আমি যে গ্যাপ দিয়েছি রাত্রেবেলা, সেই গ্যাপের মাধ্যমে কিছু পরিমাণ HCl অবভিয়াসলি জমা হয়ে আছে, রাইট? এবার সেইটা কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হিসেবে বেরিয়ে আসতে পারে, যেটা কিন্তু পরবর্তীকালে আরো অনেক বাজে রকমের চেহারা নিতে পারে। তো এটার সাথে কতটা ভালো হবে আমি বলতে পারবো না, কেউই হয়তো বলতে পারবে না, ডাক্তারেরাও না, কিন্তু খারাপ ডেফিনেটলি হবে। আর ডেক্সট্রোজ মানে তো হচ্ছে অবভিয়াসলি সেটা হচ্ছে মূল সুগার। সুগার ইটসেলফ কখনো যে কি বলবো, সকালবেলায় খেলে যে আমি সেটা ওজন কমানোর সাথে ব্যবহার করতে পারি, এর কিন্তু কোনো সায়েন্টিফিক বেস নেই। এই হচ্ছে বিষয়। তারপর ধরো ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড আমি গরম জলে দিচ্ছি, যে কারণে দিচ্ছি সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। একদমই ভিটামিন সি তাই, এমনি কারণ নষ্ট হয়ে যাচ্ছে। হিটের সংস্পর্শেই যদি ভিটামিন সি আসে, সেটা তো অ্যাকচুয়ালি তার অ্যাকচুয়াল যেটা এফেক্ট সেটাই তো আমি হারিয়ে ফেলছি। তো তার থেকে বেটার আমি যদি লাঞ্চে বা ব্রেকফাস্টে একটা গোটা সাইট্রাস ফ্রুট খেতে পারি, তাহলে সেটা অনেক বেশি কার্যকরী এই ধরনের খাবার না খেয়ে বা এই ধরনের সলিউশন না খেয়ে। এই হচ্ছে ঘটনা। অ্যান্ড অ্যাজ সেম আমরা আজকাল অনেকেই বলি যে অ্যাপেল সিডার ভিনিগার, অ্যাপেল সিডার ভিনিগারের ক্ষেত্রেও কিন্তু এটা আরো মারাত্মক ফল দেয়। অ্যাপেল সিডার ভিনিগার এভাবে ফাস্টিং কন্ডিশনে তো একদমই খাওয়াটা উচিত নয়। এই হচ্ছে ঘটনা।
একদম, অনেকেই জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। না দেরি হয়নি, আমরা সবে জাস্ট একটা আলোচনা দিয়ে শুরু করেছি। আচ্ছা, পৌলমিদির পরিচয়টা আমি আগে দিয়েছি, তবু আরেকবার দিয়ে দিই। দিদির কিন্তু মোটামুটি এখন দিদি নিউট্রিশনিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, তো পোস্টারে আমি সবই লিখেছি। সব মিলিয়ে কিন্তু দিদি এখন যে স্কুলে আছেন, প্লাস দিদি টিউশন ক্যারিয়ারে ওভারঅল 10 বছর তোমার এক্সপিরিয়েন্স হয়েই গেল। তো এই জায়গা থেকে মানে আমি সবসময় প্রেফারেন্স দিই যে টিচার হিসাবে, মানে আমরা তো এই যে এত কথা বলছি, অ্যাওয়ারনেস দিচ্ছি, এটা তো আলটিমেটলি একটা শিক্ষাই দিচ্ছি, কোনো না কোনো একদম। সোশ্যাল মেসেজ হোক বা কিছু। তো টিচিং এই জিনিসটা আমার খুবই পছন্দের, এবং সেই জন্য আমি চেয়েছিলাম যে তুমি আসো আর কি। তো থ্যাংক ইউ আরেকবার। আচ্ছা, তো এবার আমরা নেক্সট যেটা আছে, আরো খুব পপুলার, অনেকের ক্ষেত্রেই করে, ছোটবেলায় কি হতো, অনেক বাচ্চাদেরও অনেক মায়েরা এখন করে থাকে যে কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, আয়রন পাচ্ছে না, বা হজম হচ্ছে না ঠিকঠাক, এরকম একটা ব্যাপার, তো তার জন্য পেট পরিষ্কার হচ্ছে না, এরকম অনেক রকমের ব্যাপার। তো সেটা থেকে কি করা হচ্ছে, দুধ এবং তার সাথে খেজুর, দুধ খেজুর একসাথে খাওয়ানো হচ্ছে। তো এইটার মূল মানে ব্যাকগ্রাউন্ডটা তুমি একটু বলো, যে দুধ এবং খেজুর এই দুটো একসাথে মিশলে কি হতে পারে। আচ্ছা, প্রথমেই আমি এই ঘটনাটায় আসি যে খেজুরকে অনেক সময় আমরা আয়রনের একটা সোর্স হিসেবে ধরি, ঠিক আছে? খেজুরে খুব অল্প পরিমাণে আয়রন পাওয়া যায়, এবং যেটা খুব বেশি মাত্রাতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্যালোরি, and which is good. ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফল হিসেবে গুড। ওয়েট বাড়ার ক্ষেত্রে, প্রেগনেন্সিতে, ল্যাকটেশনে আমি যদি ইটসেলফ খেজুর খাই, এবং বাচ্চাদেরও আমি যদি শুধু ড্রাই ফ্রুটস হিসেবে খেজুর দেওয়া যায়, বাজারে পাওয়া যাওয়া যেগুলো মানে বাজারে যেগুলো বেসিক্যালি কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে অত্যন্ত চিনির রসে ডোবানো কিছু খেজুর। ওটাকে আমরা একদমই বারণ করি যে ওই জিনিসটা বাচ্চাদের দেবেন না, ওই জিনিসটা দেওয়ার থেকে খেজুর না খাওয়া বেটার। কুঁচকানো চামড়ার কিছু খেজুর পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো একটুখানি সরু দানা, সেই খেজুর হচ্ছে খুব ভালো সোর্স অফ নিউট্রিয়েন্ট। আচ্ছা, এবার দুধের সাথে আয়রনের কি কোনো রকম লিঙ্ক আছে? না। দুধ কিন্তু একটা ভীষণ উৎকৃষ্ট পরিমাণে আয়রনের সোর্স হিসেবে আমরা বলতে পারি না, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে যে দুধের মধ্যে খেজুর বীজটাকে ছাড়িয়ে ম্যাক্সিমাম যেটা সবাই করেন, যে সেটাকে কিছুক্ষণের জন্য সোক করে সেটাকে এবার মিশিয়ে আমি দিলাম। তো ফার্স্ট অফ অল এতে দুধের যে অ্যাকচুয়াল টেস্ট, সেই টেস্টটা চলে গেল, বাচ্চারা দুধ ইটসেলফ এভাবে খেতে পছন্দ করে না। তো আমি ডেট পাউডার বা ডেটস হিসাবে মিশিয়ে সেটাকে দিয়ে দিলাম বাচ্চাদের শরীরে। দুধের পুষ্টি কতটা ঢুকলো বলতে পারবো না, তবে প্রচুর পরিমাণে যে মিষ্টতা সেটা ঢুকে গেল। তো হুইচ ইজ গুড ফর স্পেসিফিক্যালি কিছু মানুষের জন্য যাদের ওয়েট কম, ঠিক আছে? আর ওয়েট বর্ধককারী হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে, কিন্তু খুব প্রলং টাইমের জন্য একদমই নয়। সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে কি, তাহলে কি সবাই খেতে পারে? সবাই এটা খেতে পারে না। কিছু বাচ্চা যদি ন্যাচারালি তাদের মধ্যে এই ধরনের জিনিসপত্র খাবার বা ওয়েট যে সমস্ত বাচ্চাদের আন্ডার ওয়েট, যে সমস্ত বাচ্চারা বেসিক্যালি আন্ডার ওয়েট, তারা দুধ খেতে চাইছে না, সেইখান থেকে আমরা বিভিন্ন রকম চকলেট পাউডার এগুলো না মিশিয়ে আমরা অল্প পরিমাণে সপ্তাহে 2 দিন কি 3 দিন আমরা এই দুধ আর খেজুর দিতে পারলাম। বাট এটাকে আমরা যদি কোনো বাচ্চা এখন এটা খেয়ে হজম করতে পারলো না, কারণ এটা ভীষণ ভারী একটা খাবার, ঠিক আছে? এটার মধ্যে আয়রন আমি কিন্তু বলবো না যে আয়রন সেটার মধ্যে পাওয়া যাবে বলে, এটা কিন্তু কোনো রকম রিসার্চ স্টাডি এটা কিন্তু বলেনি, কোনো রকম রিসার্চ স্টাডি এটা বলেনি যে দুধ আর খেজুর একসাথে মিশিয়ে খেলে সেটার মধ্যে অত্যন্ত রিচ অ্যামাউন্টে আয়রন আমরা পেতে পারবো। যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্যালোরি, আর যেটা ওই বাড়ন্ত বাচ্চাদের ক্যালোরি ডেফিসিয়েন্সি হয়, তার কারণ তারা সব সময় দৌড়চ্ছে, তারা সব সময় স্কুল থেকে এলো আবার পড়তে বসলো, তাদের যে রেস্ট পিরিয়ড। শোনা যাচ্ছে তো? আচ্ছা,
শোনা যাচ্ছে। আচ্ছা, তাদের এই ক্যালোরি ডেফিসিয়েন্সিটা যাতে না হয় সেই জন্য কিন্তু এই দুধ আর খেজুরটা অনেক সময় আগেকার দিনে দিতে বলা হতো। ঠিক আছে, এইবার আমরা যদি আজকে 20 বছর আগে ফিরে যাই, 20 বছর আগের সিনারিওটা, ভারতীয় সিনারিওটাই যদি আমরা দেখি, সেখানে ক্যালোরির ডিমান্ডটা সত্যিই ছিল এবং প্রয়োজনীয় ছিল। তার কারণ তখনকার এত ফুড অ্যাভেলেবিলিটি ছিল না, এত লেজি লাইফস্টাইল ছিল না, ঘরে ঘরে এত এসি ছিল না, ক্লাইমেট এরকম ছিল না, রাইট? যে কারণে তখনকার দিনে মায়েরা অনেক সময়, তাদের যে মায়েরা বলতেন বাচ্চাটার শরীর মানে এরকম ভেঙে যাচ্ছে, দুধের সাথে খেজুর মিশিয়ে দে, ওয়েট বাড়তে পারে। সেটা এখন কতটা আমরা দেব এটা কিন্তু যথেষ্ট আলোচ্য একটা বিষয়, বিশেষ করে যখন একটি বাচ্চা হাতের কাছে একটা ক্লিকে যে কোনো রকম ফাস্ট ফুড আনিয়ে নিতে পারছে। ঠিক আছে, তাকে কি আমি ওই ফাস্ট ফুড খাওয়া, তো তাকে আমি বন্ধ করবই, রাইট? কিন্তু তার ওয়েট কম নয়, তার ওয়েট অপটিমামই রয়েছে, বরং একটু হেলদি, তাকে কি তাহলে আমি দুধ আর খেজুর দেব? একদম নয়। এই জিনিসটা নট ইভেন সাজেস্টেড ফর অল দ্য মেট্রো সিটিজ স্পেসিফিক্যালি। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা তাদের ক্ষেত্রে মঙ্গলজনক পরিস্থিতি তৈরি করবে না। এইটা হচ্ছে ঘটনা। সুতরাং এটাকে পুরোপুরি মিথ বলা যায় না, 50% মিথ। এবং একটা টাইমে তুই যেটা বললি যে শ্রুতি, বহু যুগ থেকে সেটা চলে আসছে, এখনো মানুষ মানছে। আমাকে একটা জিনিস দেখতে হবে যে 20 বছর 30 বছর আগের ভারতের সিনারিওটা কি ছিল, ভারতের কমিউনিটির ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, সেখানে ফুড অ্যাভেলেবিলিটি কি ছিল, মানুষের মধ্যে ফুড অ্যাকসেপ্টেন্স কিরকম ছিল, রাইট? সেই জিনিসটা আমরা যদি দেখি, এবং আমরা যারা যারা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে আসি তারা প্রত্যেকে জানি যে আইসিএমআর বলে আমাদের একটা অ্যাপেক্স বডি রয়েছে, এবং আইসিএমআর আমাদেরকে বলে দেয় প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে তোমাদের আরডিএ প্রত্যেকটা নিউট্রিয়েন্টের কি হবে। রিসেন্ট আমাদের আরডিএ কিন্তু প্রচুর বদলেছে, রাইট? আমাদের 2010 থেকে যা আরডিএ আমাদের রয়েছে, সেই আরডিএ আমাদের এখন প্রচুর বদলেছে। এই বদলটা তাহলে হলো কেন? তাহলে তো 10 বছর আগে আমাদের আইসিএমআর থেকেই বলে দিতে পারতো যে যেটা খাচ্ছেন সেটাই ঠিক আছে, প্রয়োজন নেই, রাইট? এই বদলটার প্রয়োজনীয়তাটাই হচ্ছে এখানে, যে প্রত্যেক 10 বছর 15 বছর অন্তরে অন্তরে আমাদের লাইফস্টাইলের বদল হয়, আমাদের খাদ্যাভ্যাসের বদল হয়, আমাদের অনেক কিছুর বদল হয়, রাইট? এবার যে কারণে আমরা যদি সেই 20 বছর পুরনো যে শুনে আসা কথা, যেটা আমাদের ঠাকুমাদের আমলে চলে আসছে, তাদের লাইফস্টাইলের সাথে তাহলে আমাদের লাইফস্টাইলের কতটা পার্থক্য, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তাদের সময় কিন্তু ডায়াবেটিস এতটা ছিল না, যেটুকু পরিমাণ আমাদের এই সময় ঘরে ঘরে ডায়াবেটিস, রাইট? তো এইটাই হচ্ছে ঘটনা, যে কতটা আমি নেব আর কতটা আমি নেব না, আর তারা কেন বলতেন, কিসের জন্য বলতেন, এই হচ্ছে ঘটনা। তো প্রত্যেকটা মিথ এখনো চলে আসছে, কিছু মিথের তখনকার দিনে ভিত্তি ছিল, যেগুলো কিন্তু এখন ভিত্তিহীন বলা যেতে পারে। এইটা হচ্ছে ঘটনা। আশা করি এই Exactly, বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, তুমি বেশ সুন্দর করে বললে, মানে ওটাই হচ্ছে ব্যাপার, যে মানুষ কিন্তু এখান থেকে বেরোতে চায় না। ওইটাই আমার এক্স্যাক্টলি। উদ্দেশ্য, আর যে আমি মিথস আসল অ্যান্ড কারণটা ফ্যাক্টস খুঁজে বের নিয়ে করে করো। সবসময় প্রত্যেককে বলতে থাকি, কারণ আর প্রথমে আমি জিনিসটা মনে করেছিলাম যে মানুষ হয়তো এই বিষয়গুলো নিয়ে বুঝবে না, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বুঝলাম ডিউরিং দ্য হোল প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং মাই ল্যাকটেশন পিরিয়ড, যে কিছু আননেসেসারি রেস্ট্রিকশনস নতুন মায়ের প্রতি চাপিয়ে দেওয়া হয়, এবং যে আননেসেসারি রেস্ট্রিকশনস থেকে কিন্তু আমাদের আগামী প্রজন্ম যদি না বেরোতে পারে, তাহলে কিন্তু তারা অত্যন্ত প্রবলেমে পড়বে, রাইট? এবং একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু সে নিজের শরীর না, তার সাথে তার বাচ্চা শরীরও জড়িয়ে থাকে, সব সময় জড়িয়ে থাকে, রাইট? কারণ একটা বাচ্চার কাছে তার মা হচ্ছে কাইন্ড অফ রোল মডেল। সে তার মাকেই ছোটবেলা থেকে দেখে, এবং আমরাও আমাদের মাকেই দেখে বড় হয়েছি, আমরাও আমাদের মা বাবাদের কাছ থেকেই সমস্ত বিষয় কিছু জানতে পেরেছি। এইবার কথা হচ্ছে যে ল্যাকটেশনের সময় এসে দেখলাম যে কিছু
মিথ রয়েছে, যে মিথগুলো সাংঘাতিক পরিমাণ মানুষের মনের মধ্যে রয়েছে এবং তারা আননেসেসারিলি এটা প্রত্যেকের ওপরে চাপিয়ে দেয়। টাচউড, আমি একটা খুব সাপোর্টেড ফ্যামিলি, আমার বাবা মা, আমার হাজবেন্ড রয়েছে, যাদেরকে কথাবার্তা যদি ফ্যাক্ট হিসেবে বলা যায় তারা শুনবেন। এখন কথা হচ্ছে যে রিসেন্ট কিছু মহিলা আমারই খুব কাছের এবং তারা আমারই মানে আমার সারাউন্ডেড, তারা মা হয়েছে এবং কিছুজন মা হবে, রাইট? আমার সেই সময় মনে হলো যে আমি যে ল্যাকটেশন পিরিয়ডে যে আননেসেসারি রেস্ট্রিকশনস গুলো ফেস করেছি, তারাও, তাদের মধ্যে 2-3 জন আমাকে মেসেজ করেছে, পৌলমীদি এটা করছো, পৌলমীদি এটা করব, ওটা করব না, এটা খাওয়া যাবে না। না, আমি তাদেরকে বারবার করে বলেছি কেন খাওয়া যাবে না। এই যে আননেসেসারি খাওয়ার উপরে একটা রেস্ট্রিকশনস, একটা কথা বুঝতে হবে যে ল্যাকটেশনে আমি ঢুকে যাচ্ছি ল্যাকটেশনের জায়গাতেই, যে একটা মানুষের হ্যাপিনেসের দিকে কিন্তু আমাদের সব থেকে আগে জোর দিতে হবে, রাইট? এবং হ্যাপিনেস শুধুমাত্র আমার বাচ্চা হয়েছে মানেই আমি খুব খুশি কারণ আমি মাতৃত্ব পেয়ে গেছি, সেই বিষয়টা কিন্তু নয়। প্রচুর হরমোনসের আপস এন্ড ডাউনস চলে, সেই সময় তার প্রিয় কিছু খাবার আমি যদি তার কাছ থেকে রীতিমতো কেড়ে নিই এবং বলি যে না তুমি এই জিনিসটা খাবে না, তুমি এই জিনিসটা খেলে তোমার বাচ্চার শরীর খারাপ হবে, ইটস ভেরি ব্যাড। তখন আমার মনে হলো যে না, এই মিথ গুলোকে সত্যি ভাঙা দরকার। অ্যান্ড কুডোস টু ইউ, তুই এরকম একটা এত ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছিস। খুব ভালো লাগে তোর বিভিন্ন রকম শোজ গুলো যখন দেখি, প্রচুর চেনা মুখ এবং প্রচুর জিনিসপত্র আমরা জানতে পারি। তো তখন আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে করলে খুব ভালো হয়। তো দ্যাটস ইট। একদমই, মানে ভীষণ ভাবে দরকার আজকালকার জীবনে দাঁড়িয়ে এখনো সেই পুরনো ধ্যান ধারণাকে চলা। তো সব থেকে বড় কথা, আমাদের কাছে এক্সপ্লেনেশন আছে যে কেন এটা নয়। তুমি এক্স্যাক্টলি, আমাদের কাছে সেই ফ্যাক্টস গুলো রয়েছে, প্রচুর রিসার্চ স্টাডি রয়েছে যে ফ্যাক্টস আসলে কি আর মিথস আসলে কি। তো সেই জন্যই এই মিথস গুলো আমাদের ভাঙা দরকার। তুমি ল্যাকটেশন পিরিয়ডে ঢুকলে যখন আমি ওটা নিয়ে এবার শুরু করবো, যেহেতু ওটার হ্যাঁ। মধ্যেই চলে এলো যে প্রচুর মিথস আছে ল্যাকটেশনে ডিউরিং প্রচুর। প্রেগন্যান্সি, প্রচুর প্রচুর মানে পড়ে পড়ে আছে। প্রচুর। যেমন প্রথমেই একটা কথা যেটা আসি, যে দুধ সাবু খেলে ব্রেস্ট মিল্ক ভালো হবে, সাদা কোনো জিনিস খেলে ব্রেস্ট মিল্ক ভালো যে হবে। কোনো সাদা জিনিস খেলে ব্রেস্ট মিল্ক ভালো হবে, প্রচুর পরিমাণে দুধ খেলে প্রচুর মিল্ক প্রোডাকশন হবে, আর প্রচুর পরিমাণে কি বলবো, মানে হরহরে যে কোনো জিনিস সেগুলো খেলে বাচ্চা ঠান্ডা লাগবে। যেমন সেটা কলা হতে পারে, দই হতে পারে। খুব মানে এগুলো অ্যাকচুয়ালি হাস্যকর। এবার আমি চলে আসছি যে দুধসাবুর বিষয়টা কি, দুধসাবুর বিষয়টা কি, আর কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। প্রথমেই চলে আসি যে তামান্না, তুই আমাকে বল যে লেট ডাউন রিফ্লেক্স বলে একটা আমাদের ফিজিওলজিক্যাল একটা হোল প্রসেস ল্যাকটেশন পিরিয়ডে চলে। তুই লেট ডাউন রিফ্লেক্সটা তুই ছোট করে একটু বলে দে, তারপর আমি তোর কন্টিনিউয়েশনই বলবো যে এই লেট ডাউন রিফ্লেক্সটা বেসিক্যালি কি। দেখো, যেহেতু এটার নামেতেই আছে রিফ্লেক্স, রিফ্লেক্স তার মানে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, যেটা আমার ভিতর থেকে আসবে, সহজাত হতে পারে বা অভ্যাসগত হতে পারে, সহজাত ব্যাপার। মানে আমার একটা কোনো জিনিস ইচ্ছা হচ্ছে, সেটা তো আমার আসবেই। এবার আমি তাকে বলছি না 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 না, এটা আসা ঠিক না, এটা তোমার ভুল ব্যাপার। সেটা কি করে হয়? আমার ফিজিওলজিক্যাল যে মুভমেন্ট গুলো রয়েছে, বা ধরো আমার শরীর যেটা বলে দিচ্ছে যে এইটা ব্যাপার, শরীর বলে দিচ্ছে, তাহলে আমি তাকে কি করে না করব? ধরো বৃষ্টি পড়ছে, আমার ভালো লাগছে, কেউ এসে বললো এই না 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 বৃষ্টি তোমার ভালো লাগছে না, এটা কি কখনো হয়? আমার শরীর যেটা বলবে, যেটা হোয়াট সেজ, মানে আমার ভিতর থেকে আসছে, আমরা মরফোলজিক্যাল থেকে আসছে, আমার শরীর আমাকে বলে দিচ্ছে, এইটা হচ্ছে কথা। এবার যখন একদম প্রথমে জাস্ট আফটার ডেলিভারি যখন একটা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক ফিড করানো হচ্ছে, সেই সময় থেকে কিন্তু একটা মায়ের শরীরে ওই সিগন্যালটা যাচ্ছে যে তোমার এবার বেবি হয়ে গেছে এবং সে এই জিনিসটা তার দরকার,
তার ফুড তোমার কাছ থেকে আসবে এবং সেই সিগন্যালিংটা থেকেই আমাদের হরমোনাল যে প্রসেস, হরমোনের মাধ্যমে যে প্রসেস শুরু হয়, প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন দুটো ভীষণ জেনুইন এবং ভীষণ এসেনশিয়াল হরমোনস রয়েছে, যে হরমোনস দুটো বলছে যে হ্যাঁ বেবি সাকিং এবিলিটি বেবির চলে এসে, মানে বেবি সাক করছে, ঠিক আছে। সেইখান থেকে ব্রেস্ট নোডিউলস গুলো থেকে, ডাক্ট গুলো থেকে সে মিল্কটা পাচ্ছে, রাইট। তার মানে বেবি সাক করছে, সেখান থেকে সিগন্যালিং যাচ্ছে মায়ের শরীরে এবং মায়ের শরীর আস্তে আস্তে মিল্ক প্রডিউস করছে, রাইট। তো তাহলে এটা একটা রিফ্লেক্স, তার মানে একটা অ্যাটাচমেন্টের মতো ব্যাপারটা, মানে যদি এক্স্যাক্টলি, আছে তবেই কিন্তু যদি secretion যত হয়। যত বেশি পরিমাণে সেই ওয়ার্মথটা নিয়ে একটা বাচ্চা সেই ওয়ার্মথ থেকে মায়ের শরীরের মধ্যে থেকে, মানে মধ্যে থেকে না, মায়ের শরীরের ওপর থেকে স্কিন টু স্কিন টাচ এবং একটা সাকিং, ঠিক আছে, এইটার মাধ্যমেই তাহলে কিন্তু লিপ ডাউন রিফ্লেক্সটা আমরা শুরু করছে, আমাদের শরীর শুরু করছে। কার শরীর শুরু করছে? মায়ের শরীর শুরু করছে। এবার চলে আসছি যে ব্রেস্ট মিল্কের কম্পোনেন্টস কি। 95% হচ্ছে সেখানে ওয়াটার। সুতরাং যদি কিছু খাওয়ার দিকে গুরুত্ব দিতে হয় একদম প্রথম সেটা হচ্ছে কি না, জল। যেহেতু মায়ের শরীর থেকে একটা সিংহভাগ জলীয় ব্যাপার বেরিয়ে যাচ্ছে কোথায় না, মিল্ক প্রোডাকশনে, রাইট। এইবার তাহলে এই ব্যাপারটা এলো কোত্থেকে যে দুধে বাচ্চার পেট ভরছে না, এই ব্যাপারটা প্রথম থেকে কোথা থেকে এলো যে মায়ের দুধে বাচ্চার পেট ভরছে? তো এটা সোসাইটি সব সময় প্রশ্ন করে একটা মাকে যে তোর দুধে পেট ভরছে না। এটা শুধু আমি বলে নই, আমি আজকে নতুন মা হয়েছি, অনেক মহিলা রয়েছে যারা নিত্যদিন, এবং আমি পার্সোনালি এরকম যারা লাস্ট 3 মান্থস আগে একজন মা হয়েছে, আরো আমার সাথে সাথেই আর একজন প্রায় জানুয়ারি মাসে আর একজন মা হলো, প্রত্যেকে আমাকে মেসেজ করছে যে এরকম তাহলে কি মিল্ক প্রোডাকশন হচ্ছে না? মিল্ক প্রোডাকশন হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় একটা মিথ। কেন মিল্ক প্রোডাকশন হবে না? তার কারণ প্রথমেই তো তোমার শরীর সেই রিফ্লেক্সটা পেয়ে গেল। এবার মিল্ক প্রোডাকশন হচ্ছে না এই বিষয়টা মায়ের মাথাতে ঢুকে গেলে, যেটা কিনা এক্সটার্নাল একটা ফ্যাক্টর, যেটা মায়ের মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মিল্ক প্রোডাকশন হচ্ছে না, সুতরাং তুমি বাইরের দুধ চালু করো, রাইট। মিল্ক প্রোডাকশন হচ্ছে না, তুমি খাওয়াতে পারছো না, তুই এটা করতে পারছিস না, তুই সেটা করতে পারছিস না, এটা করে তুমি বাইরের দুধ চালু করে। তাহলে যে মুহূর্তে তোমার বাচ্চা বাইরের দুধের প্রতি একবার ডিপেন্ডেন্ট হয়ে গেল, তার মানে কি ওই স্পেসিফিক টাইম 30 মিনিটস, 40 মিনিটস, 45 মিনিটস, 1 আওয়ার বা 2 আওয়ার সে তোমার শরীরের কানেকশনে এলো না, রাইট। তাহলে ওই 2 ঘন্টাতে মায়ের শরীর কোনো সিগন্যালিং পেলো না। তাহলে এইভাবে যদি প্রলং চলতে থাকে, একটা বাচ্চা যার সেই সময় ব্রেস্ট মিল্ক দরকার, সে যদি প্রত্যেকবার 2 ফিড, 3টে ফিড বা 4টে ফিড যদি ফর্মুলা মিল্কের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে 2 ফিড, 4টে ফিড, 5টা ফিড করে আপনা আপনি মায়ের শরীরে মিল্ক প্রোডাকশন মানে কমবে। তার কারণ কি? সে তো সিগন্যাল পাচ্ছে না। তাহলে যতগুলো ফিড বাচ্চার দরকার, সেটা যদি 12টা ফিডও হয়, তাহলে 12টা ফিডও মাকেই খাওয়াতে হবে। এটাই হচ্ছে কথা। এবং কোনো রকম এই সোসাইটি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম কথা বলে ওই যে মায়ের কনফিডেন্সটা প্রথমে ব্রেক হয়ে গেল যে আমার প্রোডাকশনে বাচ্চার সমস্যা হচ্ছে, আমার প্রোডাকশনে বাচ্চা ভালো থাকছে না, সেখান থেকে কনফিডেন্স ল্যাক হলে অক্সিটোসিন ল্যাক। অক্সিটোসিন মানে হচ্ছে আমাদের একটা খুব ভালো মুড এনহ্যান্সার। হ্যাপি সেই হরমোন। অক্সিটোসিন যেটা আমাদের ফিল গুড হরমোন, সেই ফিল গুড হরমোন যখন ল্যাকে আসছে, প্রোল্যাকটিন আপনা আপনি কাজ করা বন্ধ করে দেবে। তাহলে যদি নতুন মাকে হেল্প করতে হয়, তার কনফিডেন্স বাড়ান,
তার কনফিডেন্স বাড়ান, এবং একান্তই যদি শারীরিক কোনো সমস্যা থেকে তার কোনো রকম প্রবলেম হচ্ছে যে সে ঠিকঠাক ভাবে ফিট করাতে পারছে না, ডিউ টু সোর নিপলস, ডিউ টু এটসেট্রা আদার থিংস, ঠিক আছে, সোর নিপলস ছাড়াও আরো অনেক প্রবলেম হয়। বিষয়টা হচ্ছে এরকম, কারণ বাচ্চা প্রথমেই জিনিসটাকে ভালো করে ধরতে পারে না। তার কারণ কি, 9টা মাস সে সম্পূর্ণ মায়ের ওপর ডিপেন্ডেন্ট ছিল, প্লাসেন্টা মাধ্যমে সে খাবার পেয়েছে, সে সাকিং বিষয়টা কিন্তু সে যে পরিশ্রম করে যে খাওয়া, সেটা বাচ্চার মধ্যে ছিল না। সেটা তাহলে বাচ্চা অ্যাডাপ্ট করতে হচ্ছে, সেই অ্যাডাপ্ট পৌলমীদির লাইনটা বোধহয় একটু কেটে গেছে, একটু ব্রেক করছিল। দিদি যেটা ফিরে আসবে আবার। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার তোমাকে শোনা যাচ্ছে, মাঝখানে একটু তোমার ব্রেক করছিল। বলো, শোনা যাচ্ছে। দিদি যেটা বলছিল ওটা নিয়ে আমি যদি শুরু করি, আমি আগেও অনেকবার বলেছি যে অক্সিটোসিনের কথা বলা হয়েছে, তো হ্যাপি হরমোনের কথা বলা হলো। তো মুড একটা অনেক বড় ব্যাপার। যদি আমি একটা এক্স্যাক্টলি মানুষকে নর্মালি, মানে আমি যদি তাকে সাপ্রেস করি যে না না না, এক্স্যাক্টলি তার তো হবে না কনফিডেন্স। না, এবং কনফিডেন্স আমি ল্যাক হবে। যদি, হ্যাঁ এটাই হচ্ছে আমার বক্তব্য, যে যদি একটা নতুন মাকে হেল্প করতে হয় তাহলে সেই মাকে প্রেগনেন্সির 8th মান্থ, প্রেগনেন্সির 9th মান্থ থেকে শেখান হাউ টু টেক কেয়ার অফ দ্য নিপলস। হাউ টু টেক কেয়ার অফ দ্য নিপলস, এই বিষয়গুলো কিন্তু খোলাখুলি ভাবে আলোচনা হয় না, আর যে কারণে প্রবলেম ফেস করে নতুন মারা। তো হাউ টু টেক কেয়ার অফ দ্য নিপলস এইটা মাকে শেখান। নিজের যারা মা হয়েছেন, যারা এই বিষয়ে আরো বেশি এক্সপিরিয়েন্স, তারা এই বিষয়টা শেখান যে যারা 3rd ট্রাইমেস্টারে প্রেগনেন্সির চলে এসছে, তারা তাদের ব্রেস্টের, তারা তাদের মানে নিপলসের টেক কেয়ার করতে আরম্ভ করুন, যাতে যখন সেই বাচ্চাটি পৃথিবীতে আসবে তার যাতে সাকিং এ কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এবং এটা গাইনোকোলজিস্টদেরও বোঝা উচিত এবং বলে দেওয়া উচিত, পেশেন্টদের সাথে আলোচনা করে দেওয়া উচিত যে এই প্রবলেমগুলো কিন্তু আগামী 1 মাসে আসতে পারে, যেটা আমার গাইনোকোলজিস্ট আমাকে বলে দিয়েছিলেন। এবং আমার গাইনোকোলজিস্ট একজন যেহেতু ল্যাকটেশন কনসালটেন্টও ছিলেন, এবং তিনিও সেই জন্য বলেছিলেন যে দেখো বিষয়টা কিন্তু এইটা, যে 20% ডিপেন্ডস অন দ্য টেকনিক অ্যান্ড 80% ডিপেন্ডস অন দ্য কনফিডেন্স। তাহলে এখানে কোথা থেকে তেঁতুল খেলে অম্বল হচ্ছে বিষয়টা আসছে, এখানে তেঁতুল খেলে অম্বল হচ্ছে বিষয়টা আসছে না। তাহলে স্পাইসি খাবারের বিষয়টা কোথা থেকে এলো? স্পাইসি আমি খেতে দেব না মাকে, শুধু জ্যান্ত মাছের ঝোল খাওয়াবো, এটা কোত্থেকে এই বিষয়টা এলো? শুধু সাবু খাওয়াবো, কোথা থেকে এলো? একটা টাইম ছিল যখন বেসিক্যালি মায়েদের অনেকগুলো করে বাচ্চা হতো, আমরা দেখেছি, রাইট? আমরা আমাদের ঠাকুমাদের, আমরা দিদিমাদের দেখেছি অ্যাট এ টাইম মেবি তারা সংসারও করছেন, মানে ম্যাক্সিমাম হয়তো 21 দিন রেস্ট নিচ্ছেন, তারপর তারা আবার করছেন। তাহলে কোথা থেকে এলো এই দুধ সাবু খাওয়ার প্রচলনটা? সেটা হচ্ছে দুধ সাবু খুব ইজিলি খেয়ে নেওয়া যায়। দুধ সাবু হচ্ছে রিচ ইন কার্বোহাইড্রেট, দুধ হচ্ছে রিচ সোর্স অফ ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে জল। তাহলে দুধ সাবু কেউ খাচ্ছে ভাতের বদলে, দুধ সাবুকে কেউ খাচ্ছে, খুব তাড়াতাড়ি সেই জিনিসটা খেয়ে নেওয়া যাচ্ছে। সেই রকম পরিস্থিতি কি আজকের দিনে রয়েছে? সেই রকম পরিস্থিতি আজকের দিনে নেই যে তাড়াতাড়ি আমাকে খাবার খেয়ে বাচ্চার কাছে যেতে হবে। আজকালকার দিনের 80% মায়েরা ম্যাক্সিমাম টাইম হয় কোনো 24 আওয়ার্স কাউকে রেখে দিচ্ছেন, বা টেক কেয়ার করার জন্য কেউ না কেউ বাড়িতে থাকছে, ঠিক আছে, অ্যাটলিস্ট 2 মাস তো তারা রেস্ট পাচ্ছেনই। তো সেখানে দুধ সাবুর ওপরে এত ফোকাস কেন? দুধ সাবু খেতে পারেন, আপনার যদি জিনিসটা প্রিয় খাবার হয়, আপনার যদি মনে হয় যে না এটা খেলে আমি কনফিডেন্স পাবো, খেতে পারেন। কিন্তু দুধ সাবু খাওয়ার সাথে দুধ প্রোডাকশনের কোনো রকম জায়গা নেই। এটা যদি আপনাকে কনফিডেন্স বাড়ায় আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে বিষয়। তাহলে কি খাওয়া যাবে?
প্রোটিন রিচ ফুড খাওয়া যাবে, বাড়িতে তৈরি যে কোনো খাবার খাওয়া যাবে, প্রচুর পরিমাণে ফাইবার্স মানে শাক সবজি, পালং শাক দিয়ে ডাল, অনেকগুলো সবজি একসাথে দিয়ে ডাল, সেই ডালটা একটু বেশি পরিমাণেই খান, ভাতটা যদি কম খান তো সেই আমরা খেতে পারি। এই হচ্ছে ঘটনা। কিন্তু বিরিয়ানি খেলে বাচ্চার পেট খারাপ হবে সেটা কোনো রকম বেস নেই, এটা হচ্ছে ঘটনা। তারপরে দেখো না, স্পাইসি খাবার কথা বলে যে দুধ সেই যদি মা স্পাইসি খাবার খায় তাহলে সেই মায়ের দুধ আর বাচ্চা খেতে পারবে না, বাচ্চার পেট খারাপ হবে। সেটা কিভাবে বাচ্চার পেট সম্ভব? খারাপ। এখন এইটা হচ্ছে ঘটনা যে প্রথম 15 থেকে 20 দিন যেহেতু একটা একটা খুব ম্যাসিভ হিলিং পিরিয়ড চলে বাচ্চার শরীরেও এবং মায়ের শরীরেও একটা হিলিং পিরিয়ড চলে। মায়ের একটা লেবার প্রসেস থাকে, ইউটেরাস প্রলিফারেটেড অবস্থায় থাকে, মানে ইউটেরাসটা সংকোচন হচ্ছে, অনেকের সেই সময় মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। সো ইয়োর বডি ইজ কনস্ট্যান্টলি হিলিং অ্যাট দ্যাট টাইম। তো সেই সময় আবার রাত জাগাও একটা চলে, রাত জাগার একটা প্রসেসও আমরা সবাই জানি যে 1 মাস 1.5 মাস মানে ফার্স্ট 6 উইকস ইজ দ্য মোস্ট টেরিবল উইক আমি সেটা বলছি না। তো ওই 6 উইকসে যখন রাতে ঠিকঠাক ভাবে একটা মা ঘুমোতে পারছে না, বারবার করে বাচ্চা ফিডের জন্য উঠছে, রাইট, বারবার করে তাকে চেঞ্জ করাতে হচ্ছে বিভিন্ন ভাবে, নিজেকে একটা একটা হিলিং পিরিয়ডে চলছে। তো সেই সময় যদি অতিরিক্ত পরিমাণে স্পাইসি কেউ রাত্রেবেলায় খায় তো ন্যাচারালি তার হজমের সমস্যা হবে, আর নিজের হজমের সমস্যা হলে ন্যাচারালি সে কিন্তু খুব একটা ভালো থাকতে পারবে না। তার ডাইজেস্টিভ প্রবলেম হলে সে কিন্তু নিজেরই চোয়া ঢেকুর, নিজের শরীর খারাপ এইটা থাকলে কিন্তু সে সারাদিন আর কন্টিনিউ করতে পারবে না, সেই এনার্জিটা দিয়ে কন্টিনিউ করতে পারবে না। সো ফর ফার্স্ট 6 উইক সফট ডায়েট, ব্ল্যান্ড ডায়েট কিংবা একটা নর্মাল হোমমেড ডায়েট ইজ রেকমেন্ডেড। Normal homemade diet is recommended after 10 days or 15 days of the surgery and labor. ঠিক আছে, কিন্তু throughout the period of 2 years or throughout the period of 6 months যেখানে তোমার বাচ্চা তোমার উপরে ডিপেন্ডেন্ট বলে তুমি স্পাইসি খাবেই না, কোনো বিয়ে বাড়ি যেতে পারবে না, তুমি বিরিয়ানি খেতে পারবে না, তুমি ফুচকা খেতে পারবে না, প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। মানে অলরেডি একটা মা সেই সময় অনেক কিছু করছে, সেই সময় যদি তার প্রিয় খাবার তার কাছ থেকে আমরা আননেসেসারি রেস্ট্রিক্ট করি, তার ন্যাচারালি তার তো আরো ভালো লাগবে না যে আমি সব আর কত ত্যাগ করবো, রাইট? এটা মনে হয় না যে আমি আমার প্রিয় সব জিনিস ছেড়ে দিলাম, এরপর এই জিনিসটাও আমি খেতে পারবো না, এটা হতে পারে না। বরং যেগুলো খেতে পছন্দ করেন সেগুলো বেশি করে খান, প্রত্যেককে আমি সেটা বলবো। একদম তাই, মানে পছন্দগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার লাইফে থাকলোটা কি? তো তবে ওই চেষ্টা করা উচিত যাতে ম্যাক্সিমাম জিনিসটা আমরা বাড়ির তৈরি খাই। আর এখন তো জানি যে কতটা পরিমাণ বাইরে অ্যাডাল্টারেটেড জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, যদি কিছু রেস্ট্রিক্ট করতে হয় সেটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, চাইনিজ কিছু পার্টিকুলার খাবার, রামেন বা ম্যাগি জাতীয় কিছু খাবার, সেই ধরনের খাবারগুলো আমাদের না খাওয়াটাই উচিত। আর যেগুলো খুব হাইপার অ্যালার্জিক টাইপের বিষয় সেগুলো আমাদের বাদ দেওয়া উচিত, এই আর কি। আর বাকি সেরকম রেস্ট্রিকশনস কিন্তু নেই। দেখো দিদি, একটা কোয়েশ্চেন এসছে, বলছে কি, একজন বলছেন, ম্যাম আপনি টাচের কথা বললেন ব্রেস্ট সিক্রেশনের জন্য, দেন তাহলে অনেকে একবারে ব্রেস্ট মিল্ক বটলে করে রাখে কি করে? আচ্ছা, টাচের কথাটা বলেছে হচ্ছে মানে টাচ মানে একটা বাচ্চাকে মা যখন তার ল্যাপে বা নিজের কাছে রাখে সেটা হচ্ছে একটা মেন্টাল বন্ডিং হয়, এই টাচের কথা বলেছেন উনি। আর অনেকে ব্রেস্ট ফিডে রাখে, অনেকে বটলে এইটা একটা খুব ভালো কথা উনি বলেছেন যে ওয়ার্কিং মাদাররা এক্সপ্রেস করে দিয়ে যাচ্ছেন, এটা সমস্ত ওয়ার্কিং মাদাররা করে। এবার কথা হচ্ছে যে যে সময় আপনার বাচ্চা ঘুমোচ্ছে আপনি একটা খুব সুন্দরভাবে একটা জিনিসটা দেখুন, যেটা হচ্ছে যে ধরুন একটা বাচ্চা জন্মালো এবং তার জন্মের 24 ঘন্টার মধ্যে সে খুব অল্প অল্প করে ফিড নিয়েছে মায়ের কাছ থেকে, 24 ঘন্টা পর মা উঠে বসেছে, তাকে নর্মাল টেকনিকে তাকে ফিড করাচ্ছে এবং তাকে ফার্স্ট ফিড করালো সকাল 10টায়, ঠিক আছে? বাচ্চা সেকেন্ড ফিড চাইলো 10টা 45-এ, ঠিক আছে?
বাচ্চা এরকম ভাবে 45 মিনিটস অন্তর অন্তর ফিড চাইছে, আপনার শরীরে তাহলে সেই অনুযায়ী একটা যাচ্ছে, একটা সিগন্যাল যাচ্ছে। এবার আপনার যদি ওয়াটার কন্টেন্ট শরীরে খুব ভালো হয়ে থাকে, আপনার যদি নিউট্রিয়েন্ট রিজার্ভার খুব ভালো থাকে, মিল্ক প্রোডাকশন খুব ভালো হবে, এবং 45 মিনিটস 1 আওয়ার অন্তর অন্তর সেই বাচ্চা যতটা ফিড নেওয়ার সেটা নেবে। ঠিক আছে, এবার ধীরে ধীরে সেই বাচ্চা বড় হচ্ছে, 1 মাস 2 মাস, তার গালের মাসল ডেভেলপ করছে, তার সাকিং যে রিফ্লেক্সটা যেটা সে পেট থেকে নিয়ে বেরোচ্ছে, সেই রিফ্লেক্স ক্যাপাসিটি, সাকিং ক্যাপাসিটি যেটা আমরা বলি, সেটা অনেক ডেভেলপ করে যায়। 2 মাসে বা 1.5 মাসে একটা বাচ্চার সাকিং ক্যাপাসিটি অনেক ডেভেলপ করে যায়, তার গালের মাসল ডেভেলপ করে যায়, সে শিখে যায় কিভাবে আমাকে খেতে হবে। ঠিক আছে, সুতরাং দেখা গেল যে যে বাচ্চাটি 45 মিনিটস অন্তর অন্তর ফিড চাইছিল, সেই বাচ্চাটি একটা ফিড নিয়ে আরামে 1.5 ঘন্টা রয়েছে। তার মানে কি, আপনার শরীর সেই 1.5 ঘন্টায় সাফিসিয়েন্ট মিল্ক, 1.5 ঘন্টা সময় পেয়ে যাচ্ছে মিল্ক প্রডিউস করার। বাচ্চা যদি এখন 1.5 ঘন্টার বদলে কখনো 2 ঘন্টা শুয়ে পড়ে, ঠিক আছে, কখনো সেই বাচ্চা যদি 3 ঘন্টাও ঘুম কন্টিনিউ করে, আপনার শরীর কিন্তু 3 ঘন্টা কোনো সিগন্যাল পেলো না, যতটা আপনার তাহলে ব্রেস্টে মিল্ক প্রডিউস হওয়ার কথা সেটা কিন্তু হয়ে গেছে, বরং আরো বেশি হয়ে গেছে, রাইট? তো সেই সময় কিন্তু আপনি সেটাকে এক্সপ্রেস করে রেখে দিতে পারেন, অ্যান্ড উইচ ইজ গুড ফর দ্য বডি। এইটা হচ্ছে বিষয়। তাহলে যদি ওভারনাইট একটা বাচ্চা ফিড নিল না, 3 মাসের পর কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা 4 ঘন্টা থেকে যায়। বিশেষ করে রাত্রেবেলা যদি ঠিকঠাক তাকে কমফোর্ট এবং পরিবেশ দেওয়া হয়, বাচ্চা কিন্তু নর্মালি থেকে যায় 4 আওয়ার্স, 4.5 আওয়ার্স, অনেক সময় 6 আওয়ার্সও অনেক বাচ্চা থেকে যায়। ঠিক আছে, তার যদি ঠিকঠাক ইউরিন কাউন্ট হয়, তার যদি সবটাই ঠিকঠাক আমরা দেখি, গ্রোথ ঠিকঠাক আছে, ওয়েট ঠিকঠাক আছে, আমরা দিনে 8 থেকে 9 বার সে ইউরিন কাউন্ট করে দিচ্ছে, তার পটি নর্মাল ক্লিয়ার আছে, এবং সে রাত্রেবেলা টানা 5 ঘন্টা ঘুমোচ্ছে, এবার তাহলে সে 5 ঘন্টা পর আপনি দেখছেন আপনার ব্রেস্ট যে এনগর্জমেন্ট যেটাকে আমরা বলি, যে এবং খুব বাংলা ভাষা সেটাকে বলে ভারী হয়ে যাওয়া। ঠিক আছে, তখন সেটাকে আপনি কি করতে পারেন, এক্সপ্রেস করে রেখে দিতে পারেন, এবং সেটাকে আপনি মুছে খাওয়ান। আপনার যদি মানে মনে হয় যে আপনি 2 ঘন্টার জন্য বাইরে যাবেন, 2 ঘন্টার জন্য শপিং করতে যাবেন, বা 2 ঘন্টার জন্য কোনো ব্যাংকের কাজ করতে গেলেন, আপনাকে ফর্মুলা মিল্ক দিতে হবে না, আপনি 60 ml দেখলেন যে আমি এক্সপ্রেস করে বের করলাম, বা 75 ml বেরিয়ে গেল, তো সেক্ষেত্রে সেটা তো বাচ্চার পেট ভরে যাবে। এইটা হচ্ছে ঘটনা। আসলে চেষ্টাটা করতে হবে, আর সব সময় যে হাতের কাছে একটা চেষ্টা, সামান্য হ্যাঁ, রয়েছে মানে সেটা দিকে আমরা বেশি ঝুঁকি না, যে রেডি টু কোনো একটা ব্যাপার, রেডিমেড কোনো ব্যাপার, তো সেই দিকে ছোটার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের বডি, আমি সব সময় পড়াতে গিয়ে বলি, প্রথম 2.5 মাসে তো নেই বললেই চলে, মানে একদম দরকারই নেই। তার কারণ সেই সময় যতবার বাচ্চা ব্রেস্টফিড করবে ততবারই বেটার। এবার এক এক সময় এক একটা মায়ের কন্ডিশন খুব খারাপ থাকে, উন্ড সোর হয়ে যায়, বা কখনো কখনো নিপল সোর দেখা যায়, এগুলো নিয়ে সত্যি কেউ কথা বলে না। এই স্ট্রাগলটা টোটালি একটা মায়ের স্ট্রাগল। এটা যে এই সময় যে সাংঘাতিক একটা মানে প্রেশার যায় শরীরের ওপর দিয়ে, এই প্রেশার অনেক মা নিতে পারেন, অনেক মা নিতে পারেন না। এবার সেক্ষেত্রে হয়তো ভীষণ টায়ার্ড, রাত্রেবেলা ভোর 4টের সময় হয়তো সত্যি আর ওঠা যাচ্ছে না, পসিবল হচ্ছে না, বা হয়তো ডাক্তার ঘুমের ওষুধ দিতে বাধ্য হয়েছে, সেই সময় একটা ফিড বাচ্চা ফর্মুলা নিল, যেটা হসপিটালে করে। ঠিক আছে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ওই লেট ডাউন রিফ্লেক্সটা আপনি স্টার্ট করবেন, সেটা কিন্তু মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই ভালো। এটাই হচ্ছে ঘটনা। হ্যাঁ, কারণ আমাদের বডি তো মানে এমন ভাবে সুন্দর করে কিন্তু তৈরি হয়ে আছে ভীষণ অলরেডি, সুন্দর তো করে আমাদের বডিটাকে হ্যাঁ সাজানো, সেটাকে দরকার নেই, আমাদের মানে নষ্ট ঠিক করার কোনো সময় দরকার নেই। হ্যাঁ, ঠিক সময় ঠিক ম্যাক্সিমাম জায়গায় মায়েরা তৈরি হয়ে যে যায়। ভুলটা করে সেটা হচ্ছে, তাদের মায়েদের বা তাদের শাশুড়ি মা বা তাদের মাসি বা কোনো আয়া মাসি কেউ একজন হুট করে কানের কাছে বলে গেল যে তোমার দুধে পেট ভরছে না, ব্যাস কনফিডেন্স সেখানেই ড্রপ করে গেল। কনফিডেন্স ড্রপ করলে হবে না, আমি এটা বারবার করে বলছি, তার কারণ আমি এই ঘটনাটা আমি রিসেন্ট এপ্রিল মাসের তীব্র গরমে একটি বাচ্চা জন্মেছে, আহ মায়ের বয়স ম্যাক্সিমাম 26 বছর হবে, এবং তাকে বারবার করে বলা হচ্ছে যে তোর
পেট ভরছে না, বাচ্চার পেট ভরছে না, বাচ্চা এরকম তুই খাওয়াতে পারছিস না, এরকম ভাবে করছে, এবং সে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করছে যে পৌলমি দি কি করবো আমি। আমি তাকে বললাম যে তুই চেষ্টা করা, কিন্তু ও তো ঘুমিয়ে পড়ছে। চেষ্টা করাতে হবে, ঘুমিয়ে পড়লেও চেষ্টা করাতে হবে, সে কতটা। এবার যেহেতু সে ঠিকঠাক ভাবে কনফিডেন্স অনুযায়ী গেইন করতে পারলো না, তার প্রবলেম হলো ইনিশিয়াল 10টা দিনে বাচ্চাটার মাঝখান থেকে নিওনেটাল জন্ডিস হলো। ঠিক আছে, কারণ ঠিকঠাক ভাবে সে গাইডেন্সটা পেল না, এইটা হচ্ছে ঘটনা। সুতরাং একটা মাকে গাইড করুন, এবং সেটা পারলে 3rd ট্রাইমেস্টার থেকেই করুন, এটা ভীষণ প্রয়োজন। একদম, তুমি যেটা বললে যে নিপল শোরের কথা, কারণ কি হয়, বাচ্চা যেহেতু অনেকটা টাইম মায়ের কাছে থাকছে, এবং এই যে যেটা বললো 45 মিনিট ছাড়া ছাড়া বা 50 মিনিট বা আধ ঘন্টা ছাড়া ছাড়া অনেক বাচ্চা ফিড চায়, তো অনেক সময় দেখা অনেক সময় এটা দেখা যায় যে এই যে পার্টিকুলার ফিডটা বলে, এই ফিডটা বেসিক্যালি কিন্তু অন ডিমান্ড ফিডিং হয়। তামান্নাকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই অন ডিমান্ড ফিডিংটাকে আমাদের কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম আপনি একটা ফিড বাদ দিতে পারেন, কিন্তু প্রত্যেকটা ফিড আপনি বাদ দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু প্রবলেমটা হবে। এই আর হচ্ছে কথা। যদি এই একজন কোয়েশ্চেন করেছেন যে যদি এরকম হতে হতে যদি নিপল সোর হয়ে যায়, তাহলে সেটা কি ন্যাচারাল কোনো রেমেডি আছে এটাকে সারানোর, নাকি আমরা হ্যাঁ, একেবারে? এটার তো অবশ্যই বিভিন্ন রকমের মার্কেটে ক্রিম পাওয়া যায়, মেডিকেটেড কিছু ক্রিম পাওয়া যায়, ডাক্তার সে ক্রিম দেন। সেই ক্রিম যে সময়টা বাচ্চা খাচ্ছে না, 45 মিনিটস বা 50 মিনিটস এর যে সময়টা আপনি রেস্ট নিচ্ছেন, বাচ্চা খাচ্ছে না, সেই সময়টা আপনি সেই জিনিসটাতে নিপল যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা লাগিয়ে রেখে দিলেন, এবং যে বাচ্চা যে সেকেন্ড ফিডটার জন্য উঠলো, সেই সেকেন্ড ফিডটাতে আপনি অন্য ব্রেস্টটা করালেন, এবং যখন সেই ফিডটা করা হলো, সেই ব্রেস্টটাকে ঠিকঠাক ভাবে কেয়ার করে সেই ক্রিমটাকে লাগিয়ে আপনি আবার বাচ্চা যখন শুয়ে পড়লো, আবার 45 মিনিটস, তার মানে কি লেফট ব্রেস্ট এবং রাইট ব্রেস্ট ওভারঅল 2 আওয়ার্স এর একটা গ্যাপ পেয়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে একটু মেনটেন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সোর নিপলের প্রবলেমটা আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারবো। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং আমার চেনা দুজনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে দ্যাটস রিয়েলি টাফ। এবং এই সময় গাইনিকের পরামর্শ নিন, আর যদি গাইনিক যদি ল্যাকটেশন কনসালটেন্ট না হয়ে থাকেন, তাহলে ল্যাকটেশন কনসালটেন্টের আপনাদের সাহায্য নেওয়া উচিত। একদম। দেখতে দেখতে আমাদের 8টা বেজে গেল। না, সেটা এতটাই বড় ব্যাপার, এটাকে নিয়ে সত্যি একটা সেশনে কোনোদিনই এক্স্যাক্টলি, কমপ্লিট করা যায় না। আমি প্রতিটা সেশনে হয় একই না। কথাই বারবার বলি, হয় না, সম্ভব হয় না। তো ল্যাকটেশন নিয়ে তো কথা অনেকটাই আমরা বললাম, কিন্তু এবার যেটা হুম আসে তার আগের পিরিয়ড প্রেগনেন্সি। হুম প্রেগনেন্সিতে আমরা কিছু জিনিস দেখেছি যে যেহেতু একটা মোরালেস প্রায় 38 উইকস মতো যাচ্ছে বলে, তো বিভিন্ন রকমের জিনিস আগে বাদ, কারণ বাচ্চাটা মায়ের গর্ভে আছে, মা যা খাবে সেখান থেকে পুষ্টি পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু আগে বাদ দিয়ে দেওয়া হয়। অবশ্যই। তার মধ্যে অনেক কিছু আছে, এতটা আমি যাচ্ছি না, জাস্ট দুটো জিনিস আমি বলছি, একটা হচ্ছে আনারস, একটা হচ্ছে পেঁপে। এগুলো নিয়ে আগে বারণ করে দেয়, না একদম খাবি না। তো এটা নিয়ে তুমি একটু বলো। কাঁচা পেঁপেটা বেসিক্যালি কি হয়, যদি আমরা যখন একদম ফিটাল এজ, যখন একদম প্রথম যে ফিটাল এজ, তখন তো বেসিক্যালি তাদের কোনো অর্গান ডেভেলপমেন্ট কিছুই তো হয় না, তো সেটা একটা মাংসের দলাই বলা চলে। তো বেসিক্যালি কাঁচা পেঁপের মধ্যে বেশ কিছু এনজাইম থাকে যেটা ইউটেরাইন কন্ট্রাকশনকে বাড়ায়। ঠিক আছে, তো সেই জন্য ইনিশিয়াল পিরিয়ডে কাঁচা পেঁপেটা না খাওয়াটাই বেটার, বা মাংসের মধ্যে পেঁপে দিলাম সেটা না খাওয়াটাই বেটার। কিন্তু কারোর যদি অতিরিক্ত কনস্টিপেশনের জন্য ল্যাটার স্টেজেসে বা পেঁপে দিয়ে ঝোল, সেটা নর্মাল যে পেঁপে শাকসবজির মধ্যে পেঁপে দিয়ে ঝোল, সেটা তো প্রেগনেন্সিতে কোনো অসুবিধা নেই। অবশ্যই বাচ্চার যখন অর্গান সমস্ত ডেভেলপ হয়ে গেছে, 5 মান্থস এর অ্যানুয়ালিক স্ক্যানের রিপোর্ট ঠিকঠাক এসে গেছে, যেখানে বাচ্চার শুধু এবার ডেভেলপমেন্ট বাকি আছে, বাচ্চা ইজ নাও অলমোস্ট বেবি,
প্রিটার্ম বলা যেতে পারে, অলমোস্ট ইট ইজ আ বেবি। সেটার ফিটাস অবস্থায় নেই, মানে ফিটাস বলতে ওই মাংসের দলা অবস্থাতে সেটা আর নেই, সেটা একটা হিউম্যান বেবি হিসেবে পেটের মধ্যে রয়েছে। সে 5 মাস 6 মাস থেকে সে হ্যান্ড মুভমেন্ট করছে, লেগ মুভমেন্ট করছে, প্লাস তার বিভিন্ন রকমের রিফ্লেক্স চলে আসছে, সে প্লেফুল আছে। বাচ্চা মুভমেন্ট করছে তার মানে বাচ্চা প্লেফুল আছে, বাচ্চা নিজের অ্যাম্বিলিক্যাল কর্ড নিয়ে খেলা করে, বাচ্চা নিজের 7 মাস থেকে বাচ্চার সাকিং ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, যেটা নিজের আঙুলকে সে সাক করতে স্টার্ট করে। যে কারণে দেখবেন যে 1.5 মাসেই একটা বাচ্চা সুন্দরভাবে সেলফ সুদিং করার জন্য আঙুল চষে। সেই আঙুল চষাটা সে কিন্তু পেটের মধ্যেও করছে, পেট থেকেই সে শিখে যাচ্ছে। তার মানে 7 মাসে বাই চান্স যদি প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, 32 উইক, 33 উইক, 34 উইকে যদি প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, কোনো প্রবলেম নেই, সেটা ভায়াবল কন্ডিশনে আছে, আপনি অসুবিধা নেই। তখন আনারস আবার কি আছে, আনারস খেলে ইয়ে হয়, চোখের মনির কালার চেঞ্জ হয়ে যায়। তার মানে আমাদের জিনের কোনো গুরুত্ব নেই, একটা আনারসের এত গুরুত্ব। সো এটাই আর কি ঘটনা। সেটাই। আচ্ছা, আরজুমা রানা উনি অনেক কটা কোশ্চেন করেছেন, খুব ভালো আরজুমা লাগছে। রানা আমার স্টুডেন্ট, আরজুমা রানা আমার স্টুডেন্ট। উনি যেন হ্যাঁ জিজ্ঞাসা করছেন হয়তো। তো উনি একটা কোশ্চেন করেছেন, ওটা আমি একবার পড়ে শোনাচ্ছি। বলছে ডিউরিং ল্যাকটেশন যদি কোনো ব্রেস্ট ডিজিজ হয়, ঠিক আছে, হ্যাঁ, তো ব্রেস্ট এরকম যদি, ডিজিজ। হ্যাঁ যদি হয়, হ্যাঁ তাহলে কি ব্রেস্ট ফিড বন্ধ করে দেবে? হ্যাঁ, শুধু ব্রেস্ট ডিজিজ না, যদি মায়ের কেমো চলে, যদি মায়ের সিভিয়ার ইউটিআই হয়, যদি মায়ের ব্রেস্টে ম্যাস্টাইটিস বলে কোনো রোগ হয়, যদি মা টিবি আক্রান্ত হয়, যদি মা এইচআইভি পজিটিভ এইডস তার লক্ষণ প্রকাশ পেতে স্টার্ট করে দিয়েছে, এই 5টা রেয়ার কেসে আমরা ব্রেস্ট ফিড করাতে পারবো। এইটা হচ্ছে ঘটনা। তার মানে কি বললাম যে ম্যাস্টাইটিস এর কিন্তু অনেক ব্যাপার আছে, এইটা বলতে গেলে আমাদের অনেকটা কন্টিনিউ করতে হবে। তো যদি কারো এই বিষয়ে কোনো রকম এক্সেসিভ নলেজ দরকার, আমি পরে তাকে দিয়ে দেবো। হ্যাঁ, কিংবা মানে আমি তামান্নাই আজকে হয়তো তোমাকে এটা আবার বলে একটা দেবো। লাইভ করবে, তামান্নাই হয়তো অনেক লাইভ করবে, আর তামান্না খুব ভালো নিউট্রিশনিস্ট, তামান্না নিজেই এই জিনিসটা নিয়ে একদিন লাইভ করতে পারে। যা মনে হচ্ছে ল্যাকটেশন নিয়ে মানুষের মনে প্রচুর প্রশ্ন প্রচুর আছে। মিথ্যে, আই প্রচুর প্রচুর। টোল্ড ইউ যে আমি নিজে লাস্ট 5 মাসে নিজে প্রচুর প্রশ্ন ফেস করেছি এবং প্রচুর মিথ ফেস করেছি, যে কারণে আমার মনে হচ্ছে যে না, ল্যাকটেশনটা নিয়ে বলা উচিত। এই হচ্ছে ঘটনা। ল্যাকটেশন নিয়ে আমি আলাদা একটা সেশন করবো। প্রেগন্যান্সি নিয়ে হয়েছে, এক্স্যাক্টলি। ল্যাকটেশন নিয়ে হবে, হুম। নিশ্চয়ই হবে। ল্যাকটেশন নিয়ে ভীষণভাবে হুম। দরকার, কারণ ল্যাকটেশন নিয়ে আমি আমি তোকে বলেছিলাম যে প্রচুর মিথ রয়েছে, ভুরি ভুরি মিথ রয়েছে। আচ্ছা, এবার আমরা একটু টপিক থেকে একটু সরে আসবো, মানে টপিকেই হ্যাঁ থাকবো কিন্তু এইটা থেকে একটু সরে আসবো, কারণ ল্যাকটেশন নিয়ে আমি কথা দিচ্ছি আর একটা নিশ্চয়ই নতুন সেশন হবে। তো এবার আমরা একটু দৈনন্দিন জীবনে যদি ফিরে আসি, দেখতে পাবো অনেক জিনিস আছে। প্রথমেই আমি কয়েকটা জিনিসের নাম বলছি। একটা হচ্ছে, একটা তুমি একটু ছোট করে বলেছো, ওটার সঙ্গে সূত্র ধরেই বলছি। একটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার, দ্বিতীয়ত কিছু ডিটক্স চা আছে, টি, কফিও আছে। আচ্ছা, কিছু গ্রিন টি, প্রোটিন গ্রিন পাউডার টি আছে। খেলে ওজন কম। হ্যাঁ, গ্রিন টি, কিছু হার্বাল টি, আচ্ছা আরো আছে প্রোটিন পাউডার আছে, এবং কিছু হুম সাপ্লিমেন্টস। তো মোটামুটি 7টা নাম বললাম, যে সাপ্লিমেন্টস গুলো দাবি করে যে ওজন কমে যায়। তো হুম। এই এবং জিনিসগুলো কোন কি রকম কি ওজন কমায়? ঘরোয়া খাবার ছাড়া, হ্যাঁ, ওসব কোন লাগবে রকম না, এক্সারসাইজ ছাড়া ওগুলো 7 কিছু দিনে লাগবে না। ওজন কমার গ্যারেন্টি। এগুলো এইটা স্ক্যাম নিয়ে একটু ছাড়া বলো, মানে বেসিক্যালি এটা আর কিছু স্ক্যাম নয়। ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, এটা আমরা মানে জানিসই তো যে আমরা আমাদের এই পার্টিকুলার নিউট্রিশনিস্ট ফ্র্যাটার্নিটিদের মধ্যে এই যে মুভমেন্টটা প্রোটিন পাউডারের এগেনস্টে আমরা প্রায় 7 বছর ধরে করছি, এবং এটা সব থেকে বেশি বেড়েছে করোনা কালে। করোনা কালে এই বিষয়টা সব থেকে বেশি বেড়েছে। এবং আচ্ছা, প্রোটিন পাউডার নিয়ে আমি যে কথাটা বেসিক্যালি বলবো, যে প্রোটিন পাউডার নিয়ে কিন্তু 2023 সালে হার্ভার্ড স্টাডি খুব মারাত্মক একটা ডেটা সামনে এনেছে, যেটা আমি কেউ যদি আমার কাছ থেকে ডকুমেন্ট শো করতে চাই, ডেটা শো করতে চাই, ডেটা চাই, আমি তাকে দিয়ে দেব, এবং আমি লিঙ্কেই বলবো, পিন করে দিতে পারি। সেটা হচ্ছে যে
তার মানে লিঙ্কটা আমি তোকে পাঠিয়েছিলাম, তুই পিন করে দিতে পারিস। সেই ডেটাতে, হার্ভার্ড স্টাডিতে বলা হচ্ছে যে হোয়ে প্রোটিন বা প্রোটিন পাউডার হিসেবে যারা ক্লেম করছে, সেটা প্রোটিন পাউডারের মধ্যে কিন্তু আমরা ফাঙ্গাল টক্সিন, অ্যাফলাটক্সিন পর্যন্ত পাচ্ছি। যে অ্যাফলাটক্সিন মানে বোঝা যাচ্ছে যে একটা, তাহলে এটা কি টক্সিক। এবং তাহলে আমি জিম করতে গেলাম ওজন কমানোর জন্য, আমার প্রবলেম হলো কিসের না 3 মাস পর থেকে 4 মাস পর থেকে আমার হেপাটিক হেলথ বা লিভার হেলথ খারাপ হতে স্টার্ট করলো। তাহলে আমার জিম করে লাভটা কি হলো? তাহলে তো আমার জিম করে কোনো লাভ হলো না স্পেসিফিক্যালি, তাই না? তো এরকম 36টা ব্র্যান্ডেড প্রোডাক্টের ওপরে কিন্তু স্টাডি হয়েছে, অ্যান্ড দে অল আর ক্লেমিং দ্যাট যে আমাদের এই প্রোডাক্টের মধ্যে এত পার্সেন্ট ওয়ে প্রোটিন পাউডার রয়েছে, এত পার্সেন্ট প্লান্ট প্রোটিন পাউডার রয়েছে। তো এবার প্লান্টটা কি, প্লান্ট কোন প্লান্ট থেকে তারা প্রোটিনটা এক্সট্রাক্ট করছে, সেটা তো কেউ আমরা প্রশ্ন করছি না। সেই কোন প্লান্ট থেকে সেই জিনিসটাকে আমরা এক্সট্রাকশন করছি। তো বেসিক্যালি এই প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্টস, এগুলোকে আমরা একভাবে মানে একটা টার্মে বলি নিউট্রাসিউটিক্যালস। নিউট্রাসিউটিক্যালস যে বিষয়টা, সেটা আমাদের 2010 কি 2009 সময় থেকে স্টেটস এর কিছু নিউট্রিশনিস্ট এবং আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে যে না, শুধুমাত্র খাবার খেয়ে আমরা সমস্ত নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারি না, সেই জন্য আমাদের নিউট্রাসিউটিক্যালস বিষয়টাকে একবার ট্রাই করে দেখা উচিত। এবং আস্তে আস্তে এই নিউট্রাসিউটিক্যালস এর এত ব্র্যান্ড ইন্ডিয়াতে ভরে গেল, এবং আজকে এই মানে আফটার 10 to 12 ইয়ার্স, অলমোস্ট 14 ইয়ার্স লেটার, আমরা যদি নিউট্রাসিউটিক্যালস হিসেবে দেখতে যাই, তাহলে সেগুলোর ম্যাক্সিমামটাই কিন্তু প্রচুর টক্সিন, প্রচুর কেমিক্যাল, প্রচুর পেস্টিসাইড রেসিডিউতে ভর্তি। যার ফলে আপনার শরীরে প্রোটিন কতটা বাড়ছে আমি বলতে পারবো না, তবে যে রোগটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সেটা হচ্ছে, এক হচ্ছে ক্যান্সার, আর 2 হচ্ছে আমাদের হেপাটিক হেলথ খারাপ, হেপাটোসেলুলার বা লিভারের সেলের মধ্যে প্রবলেম চলে আসছে। তার মানে কি, যে মানুষটা আগে খুব সুন্দরভাবে কচি পাঁঠার ঝোল খেয়ে দুপুরবেলায় সেটাকে কোনো রকম ওষুধ ছাড়া সেটাকে হজম করে নিতে পারতেন, সেই মানুষটা 10 বছর পর এই সমস্ত প্রোটিন পাউডার, 1000টা সাপ্লিমেন্ট খেয়ে সেই পাঁঠার ঝোল আর হজম করতে পারছেন না। তাহলে এটা আপনার হেলথের পক্ষে ভালো না খারাপ, সেটা এবার আপনি ডিসাইড করুন। এইটা হচ্ছে ঘটনা। নেক্সট বিষয়টা আমি যেটা আসছি সেটা হচ্ছে গ্রিন টি। চায়ের প্রচুর ভাগ রয়েছে, চা, গ্রিন টি রয়েছে, ওলং টি রয়েছে, আমাদের ব্ল্যাক টি বা আমাদের নর্মাল লিকার টি রয়েছে। এবার বেসিক্যালি চায়ের মধ্যে যদি আমরা চিনি এবং দুধ ছাড়া যে কোনো চা খাই, সেটা নাম্বার 1 ভীষণ ভালো ভ্যাসো ডায়ালেটার হিসেবে কাজ করে। ভ্যাসো ডায়ালেটার মানে কি, যে আপনার যদি ন্যাসাল বা থ্রোট কনজেশন থাকে, তাহলে সেটা সেই গরম যে লিকুইডটা আপনি দিচ্ছেন, সেটা কফি, হালকা ব্ল্যাক কফি, হালকা ব্ল্যাক টি, গ্রিন টি, এগুলো ভ্যাসো ডায়ালেটার হিসেবে কাজ করছে। তার মানে আপনার সোর থ্রোটে আপনার সেটা ভীষণভাবে কাজ করছে, আদা চা যেটা আমরা বলি। এবং এটা রিচ ইন অ্যান্টি অক্সিডেন্ট, ফ্ল্যাভনস থাকছে, ফ্ল্যাভোনয়েডস যেটা ফ্ল্যাভনস থাকছে, এবং তাছাড়াও ক্যাটেকাইন থাকছে। এটা কিন্তু আমাদের নার্ভাস স্টিমুলাস হিসেবেও কাজ করছে, ঠিক আছে? এইটা হচ্ছে ঘটনা। তার মানে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে ঢুকছে। এবার অ্যান্টি অক্সিডেন্টের কাজ কি না, আপনি সারাটা সপ্তাহ ধরে যে অ্যানিমাল প্রোটিন গুলো খাচ্ছেন, সেই অ্যানিমাল প্রোটিন গুলো মেটাবলিক ওয়েস্ট তৈরি করছে, প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যাল আমাদের শরীরে তৈরি হচ্ছে। সেই ফ্রি র্যাডিক্যাল গুলোকে ক্যাপচার করে কি অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে? যে কারণে তার মানে আমাদের শরীরে অক্সিডেশন যেটা হচ্ছে, সেই অক্সিডেশনের অ্যান্টি হিসেবে কাজ করছে। মানে অক্সিডেশনটা হচ্ছে, তার ফলে যে নেগেটিভ আয়ন্স বা আমাদের ফ্রি র্যাডিক্যালস তৈরি করছে, সেই ফ্রি র্যাডিক্যালস গুলোকে অ্যান্টি অক্সিডেন্ট গুলো গিয়ে কি করছে না ক্যাপচার করছে। তাহলে আপনার শরীরে ফ্রি র্যাডিক্যালস যেটা আপনার বিভিন্ন রকম নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করতে বাধা দিচ্ছিল, তারা বাধা দেবে না, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট গিয়ে ক্যাপচার করে দিচ্ছে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ঠিকঠাক হচ্ছে।
ঠিক আছে? তাহলে আপনি যদি এখন গ্রিন টি বা এরকম কোনো হার্বাল টি খান, সেটা নো ডাউট ভালো, কিন্তু সেটাতে ওজন কমবে না। সেটাতে আপনার শরীরে কি হচ্ছে না, আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট আপনি দিচ্ছেন, সেটা আপনি ফল থেকেও দিতে পারেন, যে কোনো একটা হোল ফ্রুট থেকেও দিতে পারেন। তার জন্য অতিরিক্ত দাম দিয়ে কিছু অ্যাড দেখে আমাদের গ্রিন টি, হার্বাল টি কেনার প্রয়োজন নেই। এখন যদি কারোর সত্যি খুব প্রয়োজন থাকে যে না আমি একটু সুদিং একটা ল্যাভেন্ডার টি খাবো, ল্যাভেন্ডার টি খেলে আমার ভালো ঘুম হয়, এরকম একটা কারোর যদি মেন্টালিটির মধ্যে থাকে বা কোনো কনসেপ্ট মেন্টাল ব্লক তৈরি হয়ে যায়, তাহলে সেটা নিউট্রিশনিস্ট হিসেবে বারণ করবো না। কিন্তু যে বেসিক বিষয়টা হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর চা গুলো যখন আমরা খাচ্ছি, তখন আমাদের যেটার দিকে বেশি মন দিতে হবে সেটা হচ্ছে অপটিমাম অ্যামাউন্টে জল খাওয়া, ওয়াটার ইনটেকটা আমাদেরকে করতে হবে। কারণ ওই যে পার্টিকুলার অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমাদের ফ্রি র্যাডিক্যালস গুলোকে ক্যাপচার করলো, ওগুলো তো ব্লাডের মধ্যেই তাহলে রয়ে গেল, সেগুলো তো এবার বেরোনো প্রয়োজন। তাহলে আমি যদি অপটিমাম অ্যামাউন্টে জল না খাই, তাহলে কি করব? তাহলে তো আর প্রবলেম, তাহলে তো আর আমার সেই খাওয়া না খাওয়া একই থেকে গেল। ঠিক আছে, কিডনি এক যদি সেকেন্ড, ফিল্ট্রেশন না করে। এক সেকেন্ড, আমার হ্যাঁ মেয়েটা হ্যাঁ, সম্ভবত চিৎকার করছে। ঠিক আছে, তুমি এসো, তুমি একবার দেখে এসো। একটু একটু আমি অফ হুম, করলাম, হ্যাঁ। একদম একদম সেটাই, মানে যেটা দিদি বললো যে আমি টক্সিন রিলিজ করছি, কিন্তু আমার শরীরে সেই এনাফ ওয়াটার নেই। তো সেটাকে আমি ফ্লাশ আউট কিভাবে করব? ফ্লাশ আউট করার জন্য তো আমার কিডনিকে কাজ করতে হবে। তো কাজ যদি সে না করে, আমার জলই নেই কিন্তু আমি গ্রিন টি খেয়ে যাচ্ছি, আমি ক্যামোমাইল টি খাচ্ছি, আমি বিভিন্ন হার্বাল টি খাচ্ছি, তো সেটা জমছে জমছে জমছে, তো সেটা রিলিজ করতে তো হবে। বডির মধ্যে আমি ঢালছি, তো সেটা বের হবে কি করে? সেজন্য জল খাওয়াটা খুব জরুরি। তো এবার তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে আমি এটা কেন তুললাম এই মিথস অ্যান্ড ফ্যাক্টস এর মধ্যে, তার কারণ হচ্ছে কি হয়েছে এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার জগতে যখন আমরা আসছি, এসে দেখছি এই জিনিসগুলোকে হাতিয়ার করে কিছু শ্রেণীর মানুষ এটা ভীষণভাবে অ্যাডভার্টাইজিং হচ্ছে। জিম সেন্টারে ভীষণভাবে প্রোটিন প্রোডাক্ট, পাউডার, ওয়ে প্রোটিন পাউডার এগুলো চলছে। ওয়ে প্রোটিন নামে আগেও বলেছি, প্রেগনেন্সিতে কথা হয়েছে যে লাইফটা ছিল, বাচ্চাদের যে লাইফটা ছিল সেখানে কথা হয়েছে, ওবেসিটিতে কথা হয়েছে, বারবার একই কথা উঠে আসছে। তো এগুলো দেওয়া হচ্ছে। ওয়ে প্রোটিন নিয়েও আমি অনেকবার বলেছি। তো আমাদের হোমমেড যে ফুড গুলো রয়েছে, যেমন একটা তো ছানার জল, আগেই বলেছি, তো সেইগুলো আমরা খাচ্ছি না, ফেলে দিচ্ছি। আজকেই আমার একজনের সাথে কথা হচ্ছিল, ডিমের কুসুম সে কি করে, 3টে ডিম খায় সারাদিনে, 3টে এগ হোয়াইট, কিন্তু 3টে কুসুম সে ফেলে দেয়। তাহলে আমি যদি 3টে ডিমের বদলে, 3টে এগ হোয়াইটের বদলে যদি একটাই হোল এগ খাই, তাহলে আমার কিন্তু সমস্ত চাহিদাগুলো মিটে যাচ্ছে, কিন্তু আমি ভালো জিনিসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম কিন্তু কোনোভাবে কোলেস্ট্রল বাড়ে না, এটা নিয়ে আমি কথা আগেও বলেছি, আবারও বলবো, বারবার একই কথা উঠে আসছে। তো ভালো জিনিস যেগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, অ্যানিমাল ফুড হোক বা প্ল্যান্ট ফুড, সেগুলোকে ফেলে দিচ্ছি। অথচ প্রোটিন পাউডার বলি বা সাপ্লিমেন্ট বলি, সেখানে লেখা হচ্ছে যে এটা এনরিচ ফ্রম প্ল্যান্ট সোর্স, এক্সট্রাক্টেড ফ্রম প্ল্যান্ট সোর্সেস উইথ অ্যাডেড ফ্ল্যাভোনয়েডস, এই সবগুলো তো, এগুলো তো প্ল্যান্ট থেকেই আসছে, প্রকৃতি থেকেই আসছে। তাহলে প্রকৃতির জিনিসগুলোকে আমি ফেলে দিচ্ছি, আর যেগুলো অ্যাকসেপ্ট করছি সেগুলো কিন্তু ওই কমার্শিয়াল ফুড। তাহলে একটা সিনথেটিক ফুড প্ল্যান্টের যে যখন দিচ্ছে, প্ল্যান্টের সোর্সেস গুলো, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি, আর যেগুলো আমার বাড়িতে রয়েছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। তাহলে তো আমার কোনোভাবেই কাজের কাজ হচ্ছে না। তো প্রোটিন পাউডার ব্যাপারটাও এটা, সাপ্লিমেন্টের দিক দিয়ে এগুলো একই আসছে। ওজন তো হয়তো সাময়িকভাবে কমছে, কারণটা আমি বলে দিচ্ছি কেন ওজন কমছে বলি। প্রথমত হচ্ছে, এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বা বাজার চলতি প্রোডাক্ট গুলো, ওদের বা জিমের যেগুলো হোয়ে প্রোটিন পাউডার থাকে বা প্রোটিন পাউডার নিয়ে আমি অনেকবার পোস্ট দিয়েছি, আগেও দিতে থাকবো। তো এগুলো কি করছে, মেন জিনিস মানে আমাদের যে টোটাল একটা মেটাবলিজম থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটেরই মেটাবলিজমকে স্টপ করে দিচ্ছে। তো আবার প্রোটিন পাউডারের উপর সেই জিনিসগুলোকে আমরা খাচ্ছি, তো আমার হোমমেড ফুড আমি বন্ধ করে দিলাম। আমি যদি সারাদিন উপোস করে থাকি, তাহলে তো আমার ওজন কমবেই। তাহলে আলাদা করে ওটা দেওয়ার মানে কোনো যুক্তি আমি খুঁজে পাই না।
এটাই আর কি। হ্যাঁ, ফলত যেটা হয় সেটা হচ্ছে এই যে প্রোটিন পাউডার গুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে হিডেন হাঙ্গার যেটাকে আমরা বলি, বা হিডেন কিছু ডেফিসিয়েন্সি তৈরি হয়, যেটা পরবর্তীকালে খুব মারাত্মক একটা জায়গায় যেতে পারে, বিশেষ করে অ্যানিমিয়া। মেয়েদের ক্ষেত্রে তো মারাত্মকভাবে অ্যানিমিক একটা টেন্ডেন্সি চলে যায়। এবং দেখা যাচ্ছে যে যেহেতু এই হেপাটিক হেলথটা আমাদের খারাপ হয়ে গেল, লিভারের যে নর্মাল মেটাবলিজম করার ক্ষমতাটা তা আস্তে আস্তে লিভার হারিয়ে ফেললো। 10% হলেও লিভার কিন্তু হারাচ্ছে আপনি যদি 3 মান্থস বা 4 মান্থস একটা প্রোটিন পাউডার ইউজ করেন। তো সেই ক্ষেত্রে আপনি যখনই সেই প্রোটিন পাউডারটা ছেড়ে দিলেন, ঠিক আছে, লাভ হচ্ছে না বা আমি সেরকম এনার্জি পাচ্ছি না, এই হিসেবে আপনি যখন সেটাকে ছেড়ে দিলেন, তখন দেখা যাচ্ছে যে ওই মেটাবলিজম যেহেতু রেটটার একটা এলিভেশন হয়ে গেছে, একটা চেঞ্জেস হয়ে গেছে, সেই জন্য ওটার যে প্রবলেমটা হয় যেটা হচ্ছে যে একটা সাডেন একটা ওয়েট গেনের একটা সমস্যা প্রত্যেকে ফেস করেছে। এবং খুব লিডিং, আমি মানে সত্যি আমি নাম বলবো না, বাট আমরা মোরলেস সবাই বুঝতে পারছি যে কোন ব্র্যান্ডটার কথা বলছি। একদম। তো এবার চলে আসবো আর একটা খুব মারাত্মক বিষয়, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসে কি করে, এবং ওয়েট লসের ক্ষেত্রে যারা ওয়েট লস প্রোগ্রামে আছে, প্রথমেই বলে ভাত বন্ধ, ভাত খাওয়া যাবে না, ডায়াবেটিসে ভাত খাওয়া যাবে না। এবং ভাতের বদলে যেগুলো খাচ্ছে, মুসলি, কর্নফ্লেক্স, বিভিন্ন রকমের প্রসেস যে রোল ওটস গুলো থাকছে, এই ধরনের জিনিসগুলোকে অ্যাজ এ ব্রেকফাস্ট সিরিয়ালস কনজিউম করছে। হ্যাঁ, তো এইটা নিয়ে তুমি একটু বলো। প্রথমেই আমাদের দেখতে হবে যে ডায়াবেটিস কিন্তু কিওর হবার কোনো বিষয় নয়, ঠিক আছে। ডায়াবেটিসটা আমরা কন্ট্রোল করতে পারি, এবং ডায়াবেটিসটা আমাকে দেখতে হবে যে টাইপ 2 ডায়াবেটিস না টাইপ 1 ডায়াবেটিস। আমরা যদি একটুখানি স্ট্র্যাটেজি এবং কেস স্টাডি করি তাহলে দেখবো যে টাইপ 2 ডায়াবেটিস আমাদের দেশের সংখ্যা বেশি, এবং সেটা কিসের জন্য হচ্ছে, সেটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হচ্ছে। তার মানে কি, আপনার শরীরে ইনসুলিন প্রডিউস হচ্ছে, ঠিক আছে, মানে ইটস আ কাইন্ড অফ, আপনি বাড়িতে রয়েছেন, আপনার বাড়িতে দরজা বন্ধ রয়েছে, বাইরে থেকে কনস্ট্যান্ট একজন কেউ আপনাকে কিছু খাবার দিতে এলো, আপনি সে নক করে যাচ্ছে, বাট আপনি উঠে গিয়ে দরজাটা খুলতে পারছেন না, যে কারণে খাবারটা বা সেই প্রোডাক্টটা বা যে সেই মানুষটা ভেতরে ঢুকতে পারছে না, কারণ সেই দরজাটা আপনার বন্ধ। সেম ওয়েতে আমাদের শরীরে যে ইনসুলিন রিসেপ্টর গুলো থাকে, সেই রিসেপ্টর গুলো আস্তে 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 কাজ করা বন্ধ করে দিচ্ছে, যে কারণে কি হয় না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস মেলিটাস বলে রোগটা হচ্ছে, ঠিক আছে। সুতরাং এইটা একটা মেটাবলিক ডিসঅর্ডারই আমরা বলতে পারি। এটা তার মানে মেটাবলিজমের প্রবলেম হচ্ছে, মানে মেটাবলিক একটা ডিসঅর্ডার বলতে পারি। তাহলে আমাদের কি প্রয়োজন এবার, যখনই তার মানে আমরা যখনই এবার কোনো খাবার সিলেকশন করব, আমাদের যেটা দেখে নিতে হয় সেটাকে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা সূচক, সেই সূচকটা আমরা দেখি, ঠিক আছে। এই সূচকটার কাজ কি, গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেসিক্যালি আমরা কেন দেখি এবং এই সূচকটার বেসিক কাজ কি, ঠিক আছে। এই সূচকের বেসিক কাজটা হচ্ছে যে কোনো খাবার 100 গ্রাম খাবার পরে আপনার শরীরের ব্লাড সুগারটা কতটা স্পাইক করলো, ঠিক আছে, কতটা স্পাইক করলো। এবার এই সূচক অনুযায়ী কিছু আওয়াজ হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে পাওয়া যাবে, কারণ আগেই বলেছে আমার মেয়ে ছোট, সুতরাং ওকে এন্টারটেনমেন্ট করতেই হয়, এটাই হচ্ছে ঘটনা। তো তো এই সূচক দেখে দেখে আমাদের কিন্তু খাবার নির্ণয় করতে হয়, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে যে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স, রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স, এগুলো কিন্তু সেমই। তার মানে আপনি 100 গ্রাম ভাত থেকে যতটা পরিমাণ কার্বোহাইড্রেট, বা 100 গ্রাম ভাত আপনার শরীরে যতটা ব্লাড সুগার রাইজ করছে, 100 গ্রাম আটা রুটি সেটা সেই পরিমাণই কিন্তু মোরাললেস স্পাইক করছে। কত?
71 আর ওদিকে হয়তো 69 বা 70 এরকম হচ্ছে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স। মোরলেস 70, 71 বা 75 এর মধ্যেই সব গ্লাইসেমিক ইন্ডেক্স গুলো থাকে। তাহলে ভাত বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে ভাত ভালো রুটি, ভাত খারাপ রুটি ভালো, এটা কিন্তু একটা মিথ। এটা মেনে চলার কোনো দরকার নেই। যেটা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে পোর্শন সাইজ। সেটা অবশ্যই আপনার ডায়েটিশিয়ান আপনাকে বলবে, আপনার ডাক্তার মেনশন করে দেবেন, এবং যে কতটা পরিমাণ আমাদের প্রয়োজন, কতটা পরিমাণ কতটা পোর্শনে ভাত খাবো, কতটা পোর্শনে মাছ খাবো, সেই পোর্শন সাইজ আমাদেরকে মেনটেন করতে হবে, যেটা ডায়াবেটিসে, কিডনির রোগে আমাদের মেনে চলতে হয়। বাদ দেওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই। এবার ভাতটাকে আপনি স্কিপ করে দিচ্ছেন, ভাতটা খাচ্ছেন না, খাচ্ছেন কি তাহলে? কর্নফ্লেক্স, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু আবার চালের থেকে অনেক বেশি। ভুট্টা থেকেই তো বেসিক্যালি কর্নফ্লেক্স তৈরি হচ্ছে, বা সেটা প্রসেস করে তৈরি হচ্ছে। সুতরাং মনে রাখবেন, প্রসেসড ময়দার, প্রসেসড ভুট্টার যে কোনো জিনিস কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স যথেষ্ট হাই, এবং সেটা 80-র কাছাকাছি প্রায়। তার থেকে তো আমার ভাত ভালো, তার থেকে তো আমার আটার রুটি ভালো, তাই না? তার থেকে আপনি যদি এখন আটার রুটিতেও আপনার যদি কনফিডেন্স কমে যায়, বাজরা কিনুন বাইরে থেকে, বাজরার রুটি তৈরি করুন, সেটা আপনি খেতে পারেন। আর যদি সেটা আপনার লোকালিটিতে অ্যাভেলেবেল না থাকে, প্রয়োজন নেই, আটার রুটি বানিয়ে খান, একটা কি দুটো, সেটা অবশ্যই আপনার ওয়েট, আপনার সমস্ত ব্লাড রিপোর্টস দেখে সেই জিনিসটা তৈরি করা হবে। এই হচ্ছে ঘটনা। আবার ধরো ওজন কমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সবাই ওই ভাত বাদ দিয়ে দেয়। ভাত খেলে ওজন বাড়ে, বিশ্বাস কর তামান্না, আমি আমাকে বরাবর দেখেছিস, আমি দুবেলা ভাত খাই। কি করে তাহলে আমার ওজন তাহলে কি হলো বিষয়টা? আমি কিন্তু দুবেলা ভাত খাই, এবং আমার এরকম অনেক চেনা জানা মানুষ রয়েছে, তারা ভাত খায়। ভাত খেলে প্রয়োজন নেই। আমার মেন দিকে ফোকাস করতে হবে, যে যেটা আমি খাচ্ছি সেটা আমি কতটা বার্ন করছি, কতটা আমি সেই জিনিসটাকে এক্সপেন্ড করছি, আমি যেটা ইনটেক করছি সেটার কতটা পরিমাণ এক্সপেন্ড করছি। সেই এক্সপেন্ডিচারের ওপর কিন্তু নির্ভর করছে আমার শরীরে স্টোর হবে কি হবে না। এটা অনেকটা ওই ব্যাংক ব্যালেন্সের মতো। ঠিক আছে, কেউ যদি এখন 10,000 টাকা ইনকাম করে, সে যদি 10,000 টাকাই খরচ করে ফেলে, তার কোনো কিছু সেভিংস থাকলো না, তার প্রয়োজন পড়লো না। ঠিক আছে, এবার বিষয়টা এবার দেখি যে কেউ 10,000 টাকা মানে রোজগার করছে, 9,000 টাকা এক্সপেন্ড করে দিচ্ছে, তার 1,000 1,000 1,000 করে জমছে। সেরকমই তাহলে কেউ যদি এবার তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তাহলে আর যতটা পরিমাণে আমি ভাত খাচ্ছি, ততটা পরিমাণ ক্যালোরি আমি ইনটেক করছি, সেটা যদি ম্যাক্সিমামটাই আমি খরচা করে দিই, তাহলে আমার স্টোরেজ কম হবে। স্টোরেজ কম হলে আমি মোটা হব না, সিম্পল ব্যাপার। পোর্শন কন্ট্রোলটাই হচ্ছে ম্যান্ডেটরি। আর তার একদম থেকেও তাই। বড় ব্যাপার হচ্ছে আর একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই যে কিটো তুমি ডায়েট। যেটা বললি যে ডায়াবেটিস এর সাথে সাথেই তো খুব লিঙ্কড একটা রোগ আছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কিডনি ডিজিজ, ডায়াবেটিস, প্রলং ডায়াবেটিস, যাদের 10 বছর 15 বছর 20 বছরের ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে আমরা কিডনির একটা প্রবলেম দেখতে পাই। এবং সেই কিডনি ডিজিজটার জন্য আমাদের যে প্রবলেমটা আমরা ম্যাক্সিমাম দেখি, যে এটা ওটা সেটা প্রচুর জিনিস বাদ দিয়ে দেওয়া হয়, মানে একদম নির্মম ভাবে বাদ দিয়ে দেওয়া হয়। একটা জিনিস বুঝতে হবে, যে যখন বাড়ির লোক হিসেবে আমরা প্রচুর পরিমাণে এরকম ফুড রেস্ট্রিকশনস করছি একটা 60-65 বা এরকম একটা মানুষকে, সে অলরেডি একটা রোগে জর্জরিত। ঠিক আছে, তার জীবন থেকে হয়তো খুব প্রিয় কিছু খাবার আমরা তার কাছ থেকে নিয়ে নিচ্ছি, যেটা আমরা ডায়াবেটিক পেশেন্টদের দেখি, যে তারা এই তো আমের সিজন আসছে, মানে আম নিয়ে তো একটা মনে হয় প্রত্যেকটা বাড়িতে অশান্তি আরম্ভ হবে, যে তুমি 1 পিস আম খাবে, তুমি 2 পিস আম খাবে, তুমি আটিটা খাবে না, এরকম ভাবে মানে অলরেডি তার জীবনে কিন্তু এই ব্যাপারটা চলছে। এবং তারপরেও যদি আমরা সেই রেস্ট্রিকশনস গুলো চাপিয়ে দিতে থাকি প্রচুর পরিমাণে, তাহলে কি হয় না, তার কিন্তু একটা ফুড অ্যাভারশন তৈরি হয়, কিছুই খাবো না, অ্যানোরেক্সিয়া তৈরি হয়ে যেতে পারে, যেটা কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে আমরা অনেক ফেস করি। আমাদের হয়তো তামান্নার প্রচুর ক্লায়েন্টও এরকম রয়েছেন, যারা হয়তো অ্যানোরেক্সিক কিছু খেতে পারছে না, খেতে ইচ্ছা করছে না,
বিশেষ করে এই যে হিউজ একটা গরম চলে গেল, সেই গরমে এই প্রচুর খাওয়ার ইচ্ছাটা নেই। কেন? তার কারণ তারা তাদের ফেভারিট সেই খাবারগুলো পাচ্ছে না। এবার কথা হচ্ছে তাকে আমি ভাত অল্প দিচ্ছি, তাকে আমি মানে এবার কিডনির দোহাই দিয়ে আমি ডালটা স্টপ করে দিলাম, কিডনির দোহাই দিয়ে আমি ঢেঁড়স স্টপ করে দিলাম। সব জিনিস এভাবে স্টপ করে দিলে সেই মানুষটা খাবে কি? এটাও তো ভাবনা চিন্তা করতে হবে, তাই না? হ্যাঁ, যদি আরো একটা জিনিস আসে যে ইউরিক অ্যাসিড খেলে মসুর ডাল খাওয়া যাবে না। শুধু মসুর ডাল না, তোমার হ্যাঁ, ঢেঁড়স, শিম, মানে অনেক রকম, টমেটো টমেটো বন্ধ, হ্যাঁ, ঢেঁড়স বন্ধ, সব টমেটো বন্ধ। বন্ধ। এবার তাহলে এই জিনিসটা দেখতে হবে যে ইউরিক অ্যাসিড বেসিক্যালি কি। ইউরিক অ্যাসিড হচ্ছে একটা মেটাবলিক ওয়েস্ট, যেটা যখন থেকে একটা মানুষ জন্মাচ্ছে তার মেটাবলিজম স্টার্ট হচ্ছে, তার কিন্তু ইউরিক অ্যাসিডও প্রোডাকশন স্টার্ট হচ্ছে, রাইট? আদার মেটাবলিক ওয়েস্টের সাথে ইউরিক অ্যাসিডও তার তৈরি হচ্ছে। তাহলে ইউরিক অ্যাসিড অ্যাকিউমুলেশন কখন হচ্ছে? যখন অপটিমাম লেভেলে কিডনি কাজ করতে পারছে না, কিডনির যতটা বেস্ট দিয়ে কাজ করার প্রয়োজন ততটা বেস্ট দিয়ে কিডনি কাজ করতে পারছে না, যার ফলে কি হচ্ছে না, ইউরিক অ্যাসিড ব্লাডে ধীরে 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 অ্যাকিউমুলেট করছে। এইটা হচ্ছে কথা। এবার তাহলে তিনটে জিনিস আমি যদি মাথায় রাখি, তিনটে জিনিস, এক হচ্ছে ওয়াটার ইনটেক কন্ট্রোল। সেই ওয়াটার ইনটেক কন্ট্রোল আমি বলছি মানে জেনারেল ওয়াটার ইনটেক কন্ট্রোল করতে বলছি না, মানে সবাই যে এক বোতল স্ট্রিক্ট একদম ওয়াটার ইনটেক করবে সেরকম বিষয় নয়। এই কতটা জল একটা কিডনি পেশেন্ট খাবেন বা একটা ইউরিক অ্যাসিড হাই যাদের রয়েছে তারা কতটা পরিমাণে জল খাবেন সেটাও অবশ্যই একজন ট্রেন ডায়েটিশিয়ান বলে দেবেন, উইথ সুপারভিশন, উইথ মেডিকেল সুপারভিশন আপনার সেই ওয়াটার ইনটেকটা কন্ট্রোল করতে হবে। নাম্বার ওয়ান, তার মানে এমন নয় যে জল খাবো না, সারাদিনে আমি জল খাবো না, কেন না আমার জল খাওয়া ভালো, ঠিক আছে? এইটা ভুল ধারণা। তার মানে জল আমাকে খাওয়া কন্ট্রোল করতে হবে। দুই, এক্সারসাইজ। এক্সারসাইজ। তিন হচ্ছে রাত্রে প্রপার স্লিপ, 8 আওয়ার্স এর একটা প্রপার স্লিপ, যাতে কিডনি প্রপার ফাংশনে ফিরে আসতে পারে, ঠিক আছে? যত আমরা রাত জাগি, ঠিক আছে, যাদের ইনসমনিয়ার প্রবলেম আছে, যত আমরা রাত জাগি এবং সেটা যত বয়সকালে গিয়ে রাত জাগার প্রবণতাটা অনেকের মধ্যে আমি দেখতে পাই, যে তারা 2-3টে পর্যন্ত মোবাইল নিয়ে থাকেন বা সিম্পলি গল্পের বই পড়েন বা এমনি জেগে থাকেন, ঠিক আছে, তাদের মধ্যে দেখবেন যে ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতাটা বেশি। এটা দেখবি যে তাদের লাইফস্টাইলের মধ্যে রাত জাগাটা একটা A1 ফ্যাক্টর। এবং কাজ না করা, মানে নিজের যে ওভারঅল যে শরীরটা, সেই শরীরটাকে আধ ঘন্টা বা 45 মিনিটের একটা যে এক্সারসাইজ বা নর্মাল একটা ওয়ার্কআউট, নর্মাল একটা হাঁটা, নর্মাল একটা ঘাম ঝরানো, সেইটা তারা করেন না। যে কারণে আমরা যদি স্ট্র্যাটেজি অনুযায়ী একটু ইউরিক অ্যাসিডের ডেটা আমরা দেখি যে কাদের মধ্যে ইউরিক অ্যাসিডটা বেশি, আমরা দেখতে পাবো যে পুরুষদের মধ্যে ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার পরিমাণটা অনেকটা বেশি। তার কারণ মহিলারা তো বাইরে কাজ করে এসে আবার ঘরেও কাজ করছে, উদয়াস্তে তো ঘরে মহিলারা পরিশ্রম করছেন, তারা তো ঘাম ঝরাচ্ছেন। এবার যে সমস্ত মহিলারা সত্যি ঘাম ঝরাচ্ছেন না, সারাদিন হয়তো এসিতে বসে আছেন, তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতাটা বেশি থাকে। তাহলে ইউরিক অ্যাসিডের সাথে মুসুর ডালের কোনো সম্পর্ক নেই। কতটুকু প্রোটিন থাকবে একটা সেকেন্ড ক্লাস গ্রুপের মধ্যে? ঢ্যাঁড়সের মধ্যে 2 পিস বা 3 পিস ঢ্যাঁড়স একজনকে দেয়া হবে, সেই 3 পিস ঢ্যাঁড়সের মধ্যে কতটুকু ইউরিক অ্যাসিড যাবে, কতটুকু প্রোটিন এমনি আমরা পাবো? মিনারেলস আর তোমার ফাইবার রিচ একটা খাবার, তো আমি কেন খাবার, বারণ তো করবো? তাকে আমি কেন খাবো? এইটা হচ্ছে বিষয়। তাহলে যে জিনিসগুলোতে আমাকে ফোকাস করা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট। কখন খাচ্ছি, কতটা খাচ্ছি, কিভাবে খাচ্ছি, এই তিনটে জিনিস আমি যদি ঠিকঠাক ভাবে মেনটেন করে রাখতে পারি তাহলে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। ওকে এবার নিয়েই বসতে হবে। এইবার আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে তো হয়ে গেছে এবার প্রায়, অলমোস্ট একটুখানি। আমরা শেষের দিকে চলেও এসেছি। আর কয়েকটা টপিকে চলে আসবো, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সারবো। সেটা হচ্ছে একটা, তুমি বলেছো ওটা নিয়ে আরেকটু বলবে, সেটা হচ্ছে দই। দই আগেই মানুষ বলে দেবে না 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 আমরা খেতে পারবো না, কারণ দই খেলে আমার ঠান্ডা লাগবে এবং দই খেলে বাতের ব্যথা বেড়ে যাবে,
মানে আরো মোর অর লেস প্রচুর মিথস রয়েছে একটা দইকে ঘিরে। বেসলেস, তো এটা সম্পূর্ণ বেসলেস। মানে দই নিয়ে আমি সত্যি মানে আমি নিজেই ভাবছিলাম যে দই নিয়ে আমি সত্যি যেটা ভাবছি যে যেটাকে ফ্যাক্ট বলছি, আমি তো যাই হোক সেটা তো কোনো বইতে এখানে লেখা থাকে না। তো আমি আমার সিনিয়রদের কালকে কথা বলছিলাম যে এই ফ্যাক্টটা মানে এই নিচটা এলো কোথা থেকে। তো আমাকে আমার এক সিনিয়র বললেন, আমার ভীষণ কাছের এক সিনিয়র বললেন যে দেখ, পুরোনো দিনে একটা জিনিস হতো যে দই পেট ঠান্ডা করে। পেট ঠান্ডা করে মানে কি না, দইয়ের একটা মেকানিক্যাল এফেক্ট আছে যেটা কি না, যেটা হচ্ছে হালকা পরিমাণে প্রোটিন, মানে যে প্রোটিনটা খুব ইজিলি ডাইজেস্ট করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে দই। তাহলে দইয়ের প্রোটিন ইজিলি ডাইজেস্ট করতে পারি, তার মানে দই খেলে খুব একটা অম্বল হবে না, বা দই খেলে খুব একটা কোনো প্রবলেম হবে না। আর গরমকালে ওই জন্য মানুষরা যখন বাইরে থেকে রোদ থেকে ঘেমে আসতো তখন এই দইয়ের ঘোল করে খাওয়ার যে ব্যাপারটা সেটা থাকতো, ঠিক আছে। তাহলে তার মানে সেটার একটা সুদিং একটা এফেক্ট আছে, সুদিং একটা পেট ঠান্ডা করার একটা এফেক্ট আছে, ঠিক আছে। পেট ঠান্ডা ইন দ্য সেন্স একটা ডাইজেস্টিভ ট্র্যাককে একটা সুদিং একটা এফেক্ট দেয়, সেটা দুধও দেয়, ঠিক আছে। আমি যদি ঠান্ডা দুধ খাই সেটাও অসুবিধা করবে না, তারও একটা মেকানিক্যাল এফেক্ট আছে। তো হয়তো এখান থেকেই এই বিষয়টা এসছে যে দই খেলে ঠান্ডা লেগে যাবে। আদারওয়াইজ এটা সম্পূর্ণ সত্যি, এটা বেসলেস, মানে এটার কোনো ফ্যাক্ট নেই। দই যখন খুশি খাওয়া যায়, শুধু হ্যাঁ যদি এখন কেউ মানে ফ্রিজে রাখা দই রাত 2টোর সময় এসি থেকে বেরিয়ে সে দই খাচ্ছে, সেটা সে আইসক্রিম খেলেও তার ঠান্ডা লাগবে, শুধু দই খেলে না। কারণ ওই যে তুমি বারবার আবার ঘুরে এলো সেই লাইফস্টাইল, কারণ মানুষের সময়টুকু নেই যে 1 ঘন্টা আগে আমি দইটা বের করে রাখলাম খেলাম, হ্যাঁ হ্যাঁ, সেটা ব্যাপারটা নেই। এইটাই হচ্ছে কিন্তু বিষয়। এমনি খেয়ে নিল, মানে দই তারপরে বললো যদি দই খেলে আমার তো প্রথম ঠান্ডা কথা লাগে। হচ্ছে দই খেতে গেলে বাড়িতে পাতা দই খেতে হবে, এবং হ্যাঁ বাড়িতে একদম। যে দইটা একবার সেট হয়ে গেল সেই দইটাকে ফ্রিজে ঢোকানোর প্রয়োজন নেই। আপনার যদি মনে হচ্ছে যে দইটা আমি একটু ঠান্ডা ঠান্ডা খাবো, তাহলে সকালবেলাতে ফ্রিজে ঢুকিয়ে দিন, খাবার 2 ঘন্টা আগে দইটাকে বের করে সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে আসুন, এবং সেই দইটাকে আপনি খান। সেই দইটাকে আপনি বিকেল 5টাতেও ঘোল করে খেতে পারেন, সন্ধ্যে 7টাতেও আপনি ঘোল করে খেতে পারেন, বা আপনার অফিস থেকে যে মানুষটা এলো তাকে ওই অত পরিমাণে গ্লুকোজ গুলে না দিয়ে আপনি দইয়ের ঘোল দিতে পারেন, তাতে তার ওয়েটটা বাড়বে না, বরং গ্লুকোজ দিলে তার ওয়েট বাড়ার চান্স আছে। এই হচ্ছে তারপরে তো ওই গরম নিয়ে তুমি বললে বলে আমি গ্লুকোজটা নিয়েই বলি, এই প্রচন্ড গরমের একটা হিট ওয়েভ গেছে, আর মানুষ গ্লুকোজ। ভরে ভরে গ্লুকোজ পাউডার খেয়েছে, মানে যে কোনো গ্লুকোজ। মানে ভাবো, যেখানে ওআরএস এর কথা এতবার বলা হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আপনারা ব্যালেন্স করুন, ওআরএস খান, হ্যাঁ, বা বাড়িতে বানিয়ে খান, সেই জায়গা থেকে গ্লুকোজ। ছেড়ে টোটাল গ্লুকোজ। তাহলে ওজন বাড়বে, তার থেকে তারপরে বলবে আমি তো স্লিমিং টি নুন খেয়েছি, চিনি আমি জল দই খাওয়াটা খেয়েছি। বেটার। কি করে হবে? আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাই বা হবে, যখন ইমব্যালেন্স হয়ে গেছে সেটাকে ব্যালেন্স করবে কি করে? ও তো গ্লুকোজ হবে না খাচ্ছি তো। মানে কার্বোহাইড্রেট খাচ্ছি, তাহলে কি করে আমার শরীর ঠিক থাকবে? তারপরে আমার তাহলে তো ওজন বের আমার করে দাও। যে মানে সোডিয়াম যে বেরিয়ে গেল শরীর থেকে, তো সেই সোডিয়ামটা তো আমি আবার রিগেন করতে পারলাম না, এটা সব তো থেকে হচ্ছে বড় কথা। প্রবলেম হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি, যেখানে লিখছে ইনস্ট্যান্ট এনার্জি। তো গ্লুকোজ খেলে তো এনার্জি আসবেই, কিন্তু আমার ইলেকট্রোলাইট যেগুলো লস হচ্ছে সেগুলো কি করে আমি গেইন করবো? গ্লুকোজ কি গেইন হুম করতে পারে? সেটা হুম। হয় না। তো এইরকম প্রচুর মিথস মানে ভরে ভরে পড়ে আছে আমাদের জীবনে, সারা মানে প্রচন্ড ভাবে এগুলো নিয়ে মানে কিছু এখনো কিছু মিথ ডিল করতে প্রচন্ড হয় আর কি। হাস্যকর, কিছু কিছু হুম। মিথ সত্যিই খুব হাস্যকর। যেমন আমি বলছি সেটা হচ্ছে আহ মায়ের ফুচকাকে, মা যদি ফুচকা খায় তাহলে বাচ্চার অম্বল হবে, মায়ের অম্বল না হলে বাচ্চার অম্বল কোথা থেকে হবে, এটা হচ্ছে কথা। আবার আরো প্রচুর এরকম মিথ আছে। আচ্ছা, আরেকটা আছে, ধরো হাইপার টেনশন, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা হ্যাঁ, নুন খেতে প্রচুর পারবে না, মিথ, জানে। সেটা নিয়েও প্রচুর কি মিথ। করে, এটা আমি দেখেছি, মানে নুনকে কি করলো, ঢেলে দিল কোনো একটা জায়গায়, সেটাকে এবার তাপ দিচ্ছে, তাপ দিয়ে ওটাকে মানে কি হয়ে গেল, নুনটা কাঁচা রইলো না, নুনটা ভাজা হয়ে গেল, এবং সেটা খাওয়া যাবে। নুনের সোডিয়ামটাকে তুমি কি করে নষ্ট করবে বলো? মানে যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছে তারাও বলতে পারবে যে সোডিয়ামটা একটা হাইলি মানে রিঅ্যাক্টিভ মানে কাঁচা নুন মৌল। আর পাকা নুন হ্যাঁ, বিষয়টা। ওরম ব্যাপার আর কি। কি করে সোডিয়াম নষ্ট করতে পারে? একটা সামান্য হিট কোনোদিন সোডিয়ামের মৌলকে ভাঙতে পারে না। তো হাইপার টেনশনে কিভাবে একটা নুন, মানে কাঁচা পাকা ভাজা যাই হোক, মানে নুন ইজ নুন নুন, নিয়ে সেটা দিয়ে কখনো রিসেন্ট বিরোধ আরো নেই। একটা আমি চারিদিকে হাইপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট।
সেটা হচ্ছে মানুষ আয়োডাইজড নুন ছেড়ে এবার দাম দিয়ে হিমালয়ান আবার পিঙ্ক সল্ট এক্সট্রা খাচ্ছে। টাকা দিয়ে। এক্সট্রা টাকা দিয়ে তারা হিমালয়ান পিঙ্ক সল্ট কিনছে এবং তাদের বক্তব্য হচ্ছে এটাতে আমার হাইপারটেনশন কন্ট্রোল হবে, আমার ওয়েট কন্ট্রোল হবে। এবং এটা আমি বিভিন্ন ফুড ব্লগেও দেখেছি, জানিস তো, যারা ফুড ব্লগ ইন দ্য সেন্স যারা বিভিন্ন রকম সেই রান্না দেখায়, যেহেতু আমি ভীষণ খেতে ভালোবাসি সেই জন্য আমার মোবাইলে এরকম ফিডে প্রচুর খাবারের এরকম জিনিস আসতে থাকে, তো সেখানেও আমি দেখছি যে তারা ওই হিমালয়ান পিঙ্ক সল্ট দিচ্ছেন চুটকি ভরে এবং এটা দিচ্ছেন এবং তারা গর্বের সাথে বলছেন যে এটা আমি ইউজ করি, এটা খেলে বাচ্চাদের কোনো প্রবলেম হয় না, এরকম বিভিন্ন রকমের তারা অ্যাড দিচ্ছে। এখন ঘটনাটা হচ্ছে যে যখনই আপনি হিমালয়ান সল্ট খাচ্ছেন বা রক সল্ট খাচ্ছেন বা ব্ল্যাক সল্ট খাচ্ছেন, সেটা কিন্তু আয়োডাইজড নয়, এটা মাথায় রাখবেন। যখন আমরা সাদা আয়োডাইজড নুন খাচ্ছি, আয়োডাইজেশনের মূল বিষয়টা আমাদের কি ছিল, কনসেপ্টটা কি ছিল ব্যাক ইন 30 ইয়ার্স আমি যদি চাই, তাহলে কনসেপ্টটা কি ছিল, আয়োডাইজড বা আয়োডিন দিয়ে ফুড ফর্টিফিকেশন করার কনসেপ্টটা কি ছিল, যে যাতে আমরা আয়োডিন ডেফিসিয়েন্সিটাকে দূর করতে পারি কমিউনিটি থেকে। ঠিক আছে, এবার যখন আয়োডিন ডেফিসিয়েন্সিকে দূর করতে চাইছি তখন সরকার থেকে ঠিক করলো যে এমন একটা খাদ্য বস্তুকে বেছে নেওয়া হোক যেটা প্রত্যেকের ঘরে যাবে এবং প্রত্যেকে সেটাকে এফোর্ড করতে পারবে। তো সেটা কি না, নুন। নুন কিনতে খুব বেশি টাকা লাগে না, তাহলে নুনটাকে আয়োডাইজ করো, যেটা অত্যন্ত কম পরিমাণে আমার খেলে আমার যে প্রতিদিনের যে আয়োডিন রিকোয়ারমেন্টটা, সেই আয়োডিন রিকোয়ারমেন্টটা আমি পেয়ে যাব। এটা হচ্ছে ঘটনা, এই ছিল কনসেপ্ট। ঠিক আছে, যে কারণে কিন্তু আয়োডাইজড নুন দিয়ে এখনো পর্যন্ত আইসিডিএস এ এমডিএম এ আমরা খাবার তৈরি করতে দেখি। তাহলে আজকে যারা মেট্রো সিটিতে রয়েছে, যারা আইসিডিএস থেকে খাবারপত্র পাচ্ছে না, তাদের হাইপারটেনশন হচ্ছে, তারা তো হিমালয়ান রক সল্ট খাচ্ছেন, তারা আটকাতে পারছেন না কেন? বরং আপনারা আয়োডাইজড নুন খান। এক্সট্রা টাকা দিয়ে মলে গিয়ে আমাকে হিমালয়ান পিঙ্ক সল্ট কিনতে হবে না, বরং সেটাতে আপনি অন্যান্য অনেক বাজে মিনারেল আপনি আপনার শরীরে ইনভাইট করছেন। এই হচ্ছে ঘটনা। এটা নিয়ে আগেও আমি বলেছি এবং বিট নুনের আমি একটা রেডিও পোস্টও দিয়েছিলাম যে ওখানে কিন্তু কোনো আয়োডিন নেই। আর আয়োডিন আমাদের মানে বাচ্চার যে একটা ব্রেনের বিকাশ হবে, ব্রেন ডেভেলপমেন্টে সব থেকে বড়, মানে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, তার কগনিটিভ স্কিল তৈরি করতে সাহায্য করছি আমি। কগনিটিভ স্কিল মানে সেই মানুষটা কতটা ক্যালকুলেট মানে কি শুধু তার অঙ্কে বুদ্ধির বিষয়টা নয়। এই যে বলটা খাট থেকে পড়ে গেল, তার মানে আমাকে খাট থেকে নেমে গিয়ে বলটা আনতে হবে, ইটস আ ক্যালকুলেশন। এটা একটা বাচ্চা শিখে যায় কিন্তু 1 বছর বয়সে। ঠিক আছে, তাহলে একটা প্রেগনেন্ট মাদারকে যদি আমি কনস্ট্যান্ট হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে যাই, তাহলে তার বাচ্চা তো প্রথম থেকেই আয়োডিন ডেফিসিয়েন্সি পেয়ে গেল, তাই না? তাহলে এই অতিরিক্ত অ্যাডের চক্করে গিয়ে আমরা আমাদের পুরোনো লাইফস্টাইল থেকেই বেরিয়ে আসছি, যে কারণে নতুন নতুন প্রচুর রোগের প্রকোপ চলে আসছে। আর সব থেকে বেশি সমস্যাটা আমার যেটা মনে হয়েছে এই পুরো প্র্যাকটিসের জগৎটাতে আসার পর, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লগিং, বিভিন্ন রকমের ব্লগ দেখা। মানে ব্লগ দেখুন, কিন্তু কিছু মানে কনজেস্টিভ যেগুলোর মধ্যে একটা ভালো ধারণা আছে সেগুলো দেখুন, যারা এক্সপার্ট তাদের এগুলো দেখুন। মানে ব্লগ দেখে সেই জায়গাটা নিজের ওপর অ্যাপ্লাই করার, বা ইউটিউবে কিছু নর্মাল র্যান্ডম পিপল মানে ভিডিও দিচ্ছে এবং সেই জায়গাগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। আরে আগে আমাদের এইটুকু বুঝতে হবে যে ওটা ভিউয়ার্স এর জন্য, ভিউজ যত বাড়বে বা ওদের ভিউয়ার সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে, দেখতে কোনো বাধা নেই, কিন্তু সেটা নিজের শরীরে অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনার যে নিউট্রিশন আছে তার সাথে কথা বলুন, বা দরকার হলে কারোর কোনো শিক্ষকের সাহায্য নিন, যে কোনো কারো সাহায্য নিতে পারেন যারা ওই বিষয়ে দক্ষ। আমি একজন কেমিস্ট্রি টিচারের কাছে গিয়ে তো আমি বাংলা পড়তে পারি না, সেটা তো হয় না। একদমই তাই। সেটাই হচ্ছে ব্যাপার। তো এরকম প্রচুর মিথ্যে রয়েছে ভরপুর, মানে আমাদের এটা বলতে গেলে মনে হয় 24 ঘন্টাই চলে তুই যাবে। এই কথাটা যেটা বললি সেটাতে আমার আরো একটা বিষয় মাথায় এলো, সেটা হচ্ছে নিউট্রিশন সাবজেক্টটাকে নিয়ে। যে তুই যেটা বললি যে বাংলা টিচারের কাছে কেমিস্ট্রি পড়তে পারি না, সেরকমই একজন লাইফ সায়েন্স টিচারের কাছে কিন্তু আমরা নিউট্রিশন পড়তে পারি না। নিউট্রিশন পড়তে পারি না।
বা নিউট্রিশন একজন এডুকেশন সাবজেক্টও তো টিচারের এত কাছে আমি myths। কিন্তু এডুকেশন টিচারের কাছে কিন্তু নিউট্রিশন পড়তে পারি না, এইটা হচ্ছে বড় কথা। নিউট্রিশন এইটা নিয়ে সাবজেক্ট নিয়ে তো প্রচুর হ্যাঁ, মিথস রয়েছে। নিউট্রিশন সাবজেক্টের মধ্যে কিন্তু ফিজিওলজির অনেকটা ভাগ রয়েছে ঠিকই, কিন্তু একটা নিউট্রিশন মানে তাদের আলাদা আরডিএ রয়েছে, সেই আরডিএ কোত্থেকে এসছে, ঠিক আছে, তাদের তাদের প্যাথোফিজিওলজিক্যাল প্রচুর ব্যাখ্যা রয়েছে, সুতরাং সেটা পসিবল নয়। ঠিক আছে, এটা হয়তো বললে অনেক রুড ভাবে অনেকে নেবেন, বাট ইটস আ ফ্যাক্ট। হ্যাঁ, প্রচুর ভরে পড়ে আছে। মানে নিউট্রিশন সাবজেক্ট নিয়ে আমি যখন শুরু করেছিলাম যে এটা নিয়েও আমরা বলতাম, টাইমে আমাদের একটু লিমিটেড আছে। মানে নিউট্রিশন সাবজেক্টটা ইটসেলফ, এটা নিয়ে প্রচুর মিথস আছে। অনেকে তো মানে এই যে এখন আমি দেখলাম অনেকে নিচ্ছে সাবজেক্ট, ভালোবেসে নিক, সেটা নিয়ে এগিয়ে যাক, খুব ভালো কথা। নাম্বার ওঠে কিন্তু বলে অনেকে নিউট্রিশন নেই, এইরকম ভাবে, এই জিনিসটা মিথ হ্যাঁ আছে মানে ধরো প্রচুর। প্রচুর মিথস। এবার এমনি নিয়ে নিচ্ছে, হয়তো এমনি স্টুডেন্ট লাইফে গিয়ে 11-12 উঠে এমনি নিয়ে নিচ্ছে, এবং তারপরে সাবজেক্টটা নিয়ে তারপর দিশেহারা হয়ে যাচ্ছে, এবং তারপর ওই কোনো একটা এইটা এক্সপ্রেশনে। আমার এক্সপিরিয়েন্স আছে, এবং আমি আমার জাস্ট আমার ম্যাটারনিটি নেবার আগে আমার এই স্কুলের এটা ঘটনা যে এরকম 2-3 জন ছিল যারা বুমে পড়ে নিউট্রিশন নিয়ে নিয়েছিল। ঠিক আছে, হাইপ, সবাই নিউট্রিশন নিচ্ছে, আমিও নেব, ভালো কথা। তো এবার তো তারা তো মানে সেই মানে লেজে গোবরে অবস্থা যে ম্যাম কি করে পাশ করব। তাদেরকে লিটারালি বুঝিয়েছিলাম যে তোরা নিউট্রিশন ছেড়ে দে, এখনো সময় আছে রেজিস্ট্রেশন অন্য সাবজেক্টে করা, যেই সাবজেক্টটা তোরা পারবি। এবং তারা ভাগ্যিস তারা ছেড়ে দিয়েছে, তারা ভালোভাবে অন্য সাবজেক্টে পাশ করে বেরিয়ে গেছে, এন্ড দে স্কোরড ওয়েল। এবং তারা এসে বলছে যে থ্যাংক ইউ ফর দ্য সাজেশনস। মানে এইটা হচ্ছে ঘটনা। হ্যাঁ, অনেক রকম আছে। তারপর কিছু স্কুল রেখেছে তোমার নিউট্রিশন সাবজেক্ট রেখেছে, তার বেস তৈরি করেনি, কেমিস্ট্রি রাখেনি। আমি মানছি কেমিস্ট্রি ছাড়া পড়ে এগিয়ে কেমিস্ট্রি যাবে, ছাড়া কিন্তু নিউট্রিশন কেমিস্ট্রি ছাড়া পড়লে পড়ানো কি সেটার করে? কোনো খুব একটা ভ্যালু ভবিষ্যৎ নেই, হবে না, ভবিষ্যৎ নেই, খুব ভ্যালুও একটা নেই। ভবিষ্যৎ সেটা হবে না। এবং কিছু ইউনিভার্সিটি এখন, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যারা কেমিস্ট্রি ছাড়া নিউট্রিশনকে ইন্ট্রোডিউস করছে, বিএসসি হিসেবে ইন্ট্রোডিউস করাচ্ছে, তারা একটা ব্রিজ কোর্স করিয়ে নিচ্ছে, যে কেমিস্ট্রির ওপরে কিছু ব্রিজ কোর্স করিয়ে নিচ্ছে। তাতে কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে নিউট্রিশন নিয়েছে তাদের আরো বেশি সমস্যা হচ্ছে, তারা মানে প্রচন্ড প্রবলেমে পড়েছে। এরকম 3-4 জন স্টুডেন্ট আমারই রয়েছে যারা ওই ফুড কেমিস্ট্রির পার্টটাতে তারা কিছু বুঝতে পারছে না। তাদের তো আর ক্লাস 12-এ অতটা ডিটেলে ফুড কেমিস্ট্রি পড়তে হয়নি, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটুখানি আমাদেরকে একটুখানি মনে হয় নিজেদেরকে একটুখানি ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে আমরা এডুকেশন সিস্টেমকে কোথায় নিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, মানে এই ভুল ভ্রান্তি গুলো থেকে, মিথস গুলো থেকে কিন্তু আজকে এতগুলো মিথসে ভরপুর হয়ে যাচ্ছে আমাদের সমাজ, এবং সেটা সাফার করছে কিন্তু আমাদের স্টুডেন্টরা, এবং আলটিমেটলি তারা যখন পরবর্তী ক্ষেত্রে নিজেদের দৈনন্দিন জীবনে এগিয়ে যাচ্ছে, কারণ তারা তো ভরে 11-12-এ মিথস। নিউট্রিশন সাবজেক্টটাকে মন দিয়ে ভালোবেসে ফেলছে। হ্যাঁ, তারা তো এই- স্টুডেন্ট, তাদেরকে তো সেই বিষয়টাকেও বোঝানো হয়নি, ম্যানেজমেন্ট থেকে বোঝানো হয়নি, বা স্কুল থেকে বোঝানো হয়নি, বা সিস্টেম থেকে বোঝানো হয়নি। তো এবার তখন সিস্টেমই তারপর তারা যখন প্রবলেমে পড়ে যাচ্ছে, তারা যখন জিনিসটাকে ভালোবেসে জিনিসটা নিয়ে এগোতে চাইছে, তখন জিনিসটা নিয়ে তারা আর এগোতে পারছে না। আর ভালোবাসা সাবজেক্ট নিয়ে না এগোতে পারলে সেটা যে কতটা কষ্টের, সেটা আমার মনে হয় বলে ব্যক্ত করার নেই। আমারই একজন স্টুডেন্ট ছিল অনিন্দিতা, ওর স্কোর করেছিল ওদের স্কুলে হায়েস্ট ছিল, ওর নিউট্রিশনের নাম্বার এসছে 95, ওভারঅল হুম রেজাল্ট করেছে 85% এইচএস এ। কিন্তু হুম সেই মেয়েটি শুধুমাত্র নিউট্রিশন নিতে পারলো না একটাই কারণ, কেমিস্ট্রি ছিল না, এবং তার স্কুল তাকে মিসগাইডেড করে গেছে। আজকে তার এত ভালো লাগার জায়গাটা, মানে ও আমাকে প্রায় বলতো যে ম্যাম আপনার কাছে আমি এত কিছু শিখলাম, আমি যেটা কোনোদিন ভাবিনি যে এরকম এরকম ব্যাপার হতে পারে, এত মিথস ক্লিয়ার হয়েছে। কিন্তু সে কিন্তু আর এগোতে পারলো না। মানে এই জায়গাটা আমার হ্যাঁ, এবার মনে হয় কিছু খুব খারাপ লাগে। ইউনিভার্সিটি কিন্তু আছে, যেমন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে এন্ট্রান্স নেওয়া হয় এবং তারা একটা ব্রিজ কোর্স করায়। তো যদি খুবই মানে তার সেই সামর্থ্যটা যদি থাকে সেই প্রাইভেটে অতটা খরচ করে পড়ার মতো, তাহলে সেও সেখানে ভর্তি হতে পারে। একটু নিজেকে ঘষে মাজলে কিন্তু হয়ে যাবে, কিন্তু সেই সামর্থ্যটা তো অনেকের থাকে না, না।
এটা হচ্ছে কথা, যে জিনিসটা হয়তো আমরা অবশ্যই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুবই কম পয়সায় পড়তে পারবো, কিছু কনসেশন পেয়ে, ভালো রেজাল্ট থাকলে কিছু স্কলারশিপ পেয়ে আমি পড়তে পারবো, সেটা তো আর প্রাইভেটে পড়তে পারবো না, তাই না? এই বিষয়টা সিস্টেম থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত। যাই হোক, অনেকটা সময় তুমি আমাদেরকে দিলে, অনেকগুলো জিনিস আমরা আলোচনা করলাম একত্রে, বোধহয় এতগুলো আলোচনা করা পসিবলও নয়। তোমার মানে এত ক্রুশিয়াল একটা টাইম তুমি যাচ্ছ বলতে গেলে, না মানে না, আমার তোমার বাড়ির লোক ভীষণ সাপোর্টিভ। সাপোর্টিভ তো তারা বটে, নাহলে দেড় ঘন্টা মানে বসে থাকা কন্টিনিউয়াস, এবং সেই জায়গা থেকে বাচ্চাটাকে এতটা রেখে আসা, বেচারা কান্নাকাটিও করছে, তো তবুও অনেকটা সময় আমাদের দেওয়া, এটাই অনেক বড় পাওয়া। তো দিদি, তোমাকে আমার সবার তরফ থেকে, আমাদের থ্যাংক ভিউয়ার্স ইউ এবং সো আমার মাচ, নিজের তরফ থ্যাংক ইউ। থেকে তোকে থ্যাংক ইউ। এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, কারণ তুই খুব ভালো কাজ করছিস, আরো এগিয়ে যা, আরো ভালোভাবে কাজ কর। আর এই ফিল্ডে আরো ভেতরে ঢুকে কাজ করতে হবে আমাদের, আরো ভেতরে ঢুকে কাজ করতে হবে, যাকে বলে আমাদের সেই ফিল্ড কমিউনিটি ওয়ার্ক, সেই সেকেন্ড ইয়ারের মতো সেই কমিউনিটি ওয়ার্কই আমাদের করতে হবে। আমি স্কুলে থেকে যতটা পসিবল করব, তুই ফিল্ডে থেকে কর। যতটাই হোক তবু আমাদের চেষ্টা আলটিমেটলি একদম, দিনের শেষে আমাদের এটাই থাকবে যে চেষ্টাটাই এক, আমাদের গোলটা বেসিক্যালি এক। এটাই অ্যাওয়ারনেস দেওয়াটাই মূল উদ্দেশ্য, এবং সেটা সারা জীবন হুম, দিয়ে যাবো যতদিন পারবো, একদমই চেষ্টা তাই, করবো। একদমই তাই। দিদি দিদি হচ্ছে, আরেকবার বলে দিই, যারা দেখেছেন অনেকক্ষণ, আজকে কিন্তু অনেকে ছিলেন এবং অনেক কোশ্চেন এসছে, অনেকে অনেক কমেন্টসও করেছে, তুমি পরে দেখতেও পাবে, লাইভ সেশনটা রেকর্ডেড দেখতে পাবে, যারা পরে মিস করেছেন পরেও দেখতে পারবেন, রেকর্ডেড থাকবে। তো দিদি হচ্ছেন একজন আচ্ছা, নিউট্রিশন টিচার। কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা যদি আবার হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ সময় পাই, তাহলে সেই কোয়েশ্চেন গুলো আবার উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো। হ্যাঁ, তুমি কমেন্ট সেকশনেও দিতে পারো, আমি ওটাই বলছিলাম। আচ্ছা আর তুমি আচ্ছা। একটা ওই পাউডার প্রোডাক্ট নিয়ে যে এটা বললে, জার্নাল বা এইগুলো, ওইটা একটু শেয়ার করবে, জার্নাল। কারণ অনেকের হুম জানা দরকার, ওটা হুম। জানা দরকার, ওটা হার্ভার্ড স্টাডি কমেন্ট একটা সেকশনে রয়েছে, দিয়ে দিও। আর কেরলের একজন খুব বিখ্যাত ডক্টর, সেই কেরলের ডক্টর সেলফ ফিনান্স একটা স্টাডি করিয়েছিলেন। এই দুটো স্টাডি কিন্তু এটা ক্লেম করছে যে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, সব থেকে বড় কথা সেই স্টাডিটাকে 2023 সালের স্টাডি, মানে জাস্ট আগের বছরেরই স্টাডি। এটা হচ্ছে কথা। তো আমি শেয়ার ঠিক করে আছে, দেবো, তুমি সেই ওটা একটু শেয়ার ডকুমেন্টস করে গুলো দিও, আমি তাতে শেয়ার করে সবাই দেবো। দেখতে পাবে। অনেকে হয়তো কমেন্ট করেন না, কিন্তু দেখেন বা পড়েন জিনিসগুলো, সেগুলো অনেকটা কাজের, মানে ওটাও অ্যাওয়ারনেস রিচ একদমই করতে, অ্যাওয়ারনেস একদম। দেবে, অনেকটা কাজ করবে, তুমি ওইটা একটু দিয়ে দেবে। তো সবাই তোমাকে অনেক দেখো কত ভালো ভালো কমেন্টস এসেছে, তুমি পরেও দেখতে পাবে, ভীষণ ভালো একটা বিষয় নিয়ে সত্যি আজকে আমরা আলোচনা করলাম, আর আমারও খুব ভালো লাগলো তোমাকে পেয়ে। আর আমি জানি তোমার এখন একটু টাইম শর্টেজ রয়েছে, তবুও আমি বলবো, ল্যাকটেশন নিয়ে আমার এখনো কথা হয়নি, সেশন হয়নি, কিন্তু হুম। ল্যাকটেশন নিয়ে আমি আমি সেশন করবো। আমি যদি সময় পাই হ্যাঁ, তাহলে তুমি আমি যদি পাও ডেফিনেটলি তাহলে চেষ্টা তুমি করবো। প্লিজ একবার ল্যাকটেশন নিয়ে, শুধু ল্যাকটেশন নিয়ে আমি একটা সেশন রাখবো, শুধু ল্যাকটেশন শুধু নিয়ে ল্যাকটেশন নিয়ে কথা আমার বলবো। প্রয়োজন। আর আরো যদি কারো কোনো মানে সাজেশন থাকে, সেগুলো আমি নিয়ে থাকি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো নেক্সট কোনো একটা উইকে বা কোনো একটা সময়, আবার নিশ্চয়ই নতুন করে নিয়ে আসবো। তো কার্ড নিয়ে আমরা কথা বলেছি, তো সবটা তুমি দেখতেই পাও, দেখতে পাবে পুরো, আরেকটা দেখে নিও, রেকর্ডের সিজনটা সব কথা বলা হয়েছে। ঠিক আছে পৌলমী, তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য এবং আমার সাথে থাকার থ্যাংক ইউ, জন্য, থ্যাংক সবার ইউ। মধ্যে সবাই এত ভালোবাসলেন আমাকে, সবাই এতটা সময় ধরে অ্যাওয়ারনেসটা আমাদেরকে দেওয়ার শুনলেন, জন্য বিশেষ করে। তার জন্য অনেক ধন্যবাদ। আর কি বলতো, এই এত সুন্দর করে বোঝানো, আমি কোথাও গিয়ে মনে করেছি যেটা একজন টিচারই পারে, তো আমার মনে হয়েছে তোমার মতো, মানে তুমি বেস্ট হবে এটার জন্য, সেই জন্য আমি চেয়েছিলাম যে মিথসে আমি আমি একজন নিজে টিচার যেভাবে বানাই, অ্যাকচুয়ালি বিষয়গুলোকে ফিল করি সেভাবেই বলার চেষ্টা করি আর এটা কি। খুবই দরকার ছিল। তো থ্যাংক ইউ দিদি, আবার তোমার সাথে নিশ্চয়ই কোনো থ্যাংক একটা ইউ সো সেশনে দেখা মাচ। হয়ে যাবে। আর আফটার লাইভ এটা অফ করার পরে তুমি একটু জার্নাল গুলো আর তোমার কন্ট্যাক্ট যদি কিছু থাকে দিয়ে দিও, কারণ অনেকেই তোমার সাথে একটু যোগাযোগ করতে চাইবে, তো চাইলে তুমি একটু দিয়ে দিও। ওকে 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 ওকে, আমি সময় করে দিই। ঠিক থ্যাংক আছে, ইউ। থ্যাংক ইউ সবাইকে, আজকে লাইভটা শেষ নমস্কার, করলাম গুড তাহলে। নাইট। নমস্কার।